হ্যাঁ, তো এই সেপারেশন অফ পাওয়ারের টপিকটার সাথে রিলিভেন্ট আমাদের বাংলাদেশে যে বিখ্যাত কেসগুলো আছে সেগুলো চেষ্টা করব কভার করার, যদি সময় আমাদেরকে হেল্প করে আর কি। তো প্রথমে আমরা একটু বুঝার চেষ্টা করি যে সেপারেশন অফ পাওয়ার বা ক্ষমতার পৃথকীকরণ, বা এটাকে বাংলায় আর কি আছে, মানে ক্ষমতার পৃথকীকরণের বাইরে কি আর কোনো ফ্রেজ ইউজ করা হয়? 47। হ্যাঁ, আমি একটু লিখি তাইলে, না সেপারেশন অফ পাওয়ার, কিসের পাওয়ার এটা বলেন তো? সেপারেশন অফ পাওয়ার বা ক্ষমতার পৃথকীকরণ। তো দেখেন, এটা হচ্ছে আপনার 1800 শতকের দিকে এসে বিখ্যাত একটা ডিসকাশন, বিশেষ করে পলিটিক্যাল যারা ফিলোসফার আছেন তাদের মধ্যে এটা ছিল। কারণ ওই সময় তারা 1700-1800 শতকের দিকে তারা দেখতে পেলেন যে পৃথিবী জুড়ে নতুন নতুন রাষ্ট্র তৈরি হচ্ছে, সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা কিংবা ধরেন আপনার রাজতান্ত্রিক ব্যবস্থা থেকে বের হয়ে কিছুটা গণতন্ত্রের দিকে, মানে গণতন্ত্রের দিকে রাষ্ট্রগুলো যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের যে নিষ্পেষণ, যেটা রাজতন্ত্রে ছিল, সামন্ততন্ত্রে ছিল, বা যেখানে প্রভু এবং প্রজার মধ্যেকার একটা সম্পর্ক ছিল, সেটা না তখনও আসলে ভিন্ন ফর্মে আনুষ্ঠানিক আইনি কাঠামোর মাধ্যমে পরিচালিত হচ্ছিল। নাগরিকরা ঠিক তাদের ব্যক্তি স্বাধীনতা, যেগুলো মানবাধিকার, সেগুলো পুরোপুরি ভোগ করতে পারছিল না। তো এটার কারণ কি, সেই কারণটাকে আইডেন্টিফাই করতে গিয়ে বিভিন্ন থিওরি নিয়ে যারা আলাপ করছিলেন, তখন একটা বিখ্যাত থিওরি দাঁড়ায়, এটা হচ্ছে এই সেপারেশন অফ পাওয়ার। কিন্তু এই সেপারেশন অফ পাওয়ারটাকে আনুষ্ঠানিকভাবে বা ক্ষমতার পৃথকীকরণটাকে একেবারে ফুল ফর্মাল স্ট্রাকচারে জনগণের সম্মুখে সহজভাবে উপস্থাপন করার জন্য একজনের কৃতিত্ব আছে, আমরা নামটা একটু পরে শুনবো। বাট এরকম ধারণারই অনেক আগে থেকে আলাপ করছিলেন জন লক নামে একজন বিখ্যাত ফিলোসফার, পলিটিক্যাল ফিলোসফার, ইংলিশ ফিলোসফার, ওনার বাড়ি হচ্ছে ইংল্যান্ডে। তো তিনি তার এই যে সেকেন্ড ট্রিটিজ অফ সিভিল গভর্নমেন্ট, এই রেফারেন্সটা আপনার জসিম আলী চৌধুরী স্যারের বইতে পাবেন, এই কারণে লিখছি না। সেকেন্ড ট্রিটিজ অফ সিভিল গভর্নমেন্ট, সেখানে তিনি জন লক আসলে ইঙ্গিত করেছেন যে রাষ্ট্র ক্ষমতায় যারা আরোহিত হন, যত গণতান্ত্রিক ভাবে হয়ে থাকুক না কেন বা যত নিয়মতান্ত্রিক ভাবে হোক না কেন, ক্ষমতায় আরোহণের পর সবার একটা প্রবৃত্তি থাকে দুর্নীতির দিকে। অর্থাৎ দুর্নীতি বলতে এখানে ফাইন্যান্সিয়াল করাপশন কেবল বুঝান নাই, ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার মিস ইউজ, এবিউজ, ক্ষমতাকে সুসংহত করে অন্য যেগুলো জিনিস তার এখতিয়ারের বাইরে, তার কর্তৃত্বের বাইরে, সেগুলোর উপরে মাতব্বরি পালন করতে পারছে না, সেটার সমস্যাটা তিনি চিহ্নিত করতে পেরেছিলেন, যে একই ব্যক্তির হাতে আইন প্রণয়ন বা একই গোষ্ঠী বা প্রতিষ্ঠানের হাতে আইন প্রণয়ন এবং সেই আইনের আলোকে রাষ্ট্র পরিচালনা, এই দুই ক্ষমতা যদি দেওয়া হয় তাহলে এটা এই সমস্যাগুলো তৈরি করে। কিন্তু ব্যারন ডি মন্টেস্কো, উনি হচ্ছেন একজন ফ্রেঞ্চ ফিলোসফার, তিনি এসে বললেন, অর্থাৎ এই সেপারেশন অফ পাওয়ারের থিওরিটাকে প্রথমবারের মতো আর্টিকুলেটেড ওয়েতে তিনি এক্সপ্লেন করতে পারলেন। তার একটা বই আছে, দ্য স্পিরিট অফ লজ। দ্য স্পিরিট অফ লজ, এটা জসিম আলী চৌধুরী স্যারের বইতে রেফারেন্সটা আছে। তিনি মূলত ইংল্যান্ডে গিয়েছিলেন, ইংল্যান্ড ভ্রমণ করছিলেন, ভ্রমণ করে দেখলেন যে ইংল্যান্ড 1730-এর দশকে, 20-এর দশকে অন্য ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর চেয়ে না একটু বেশি প্রোগ্রেসিভ, একটু বেশি আপনার সিটিজেন্স ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট বা ইনস্টিটিউশনাল স্ট্রাকচার দিতে পেরেছিল। তো তিনি ওটাকে অবজার্ভ করে দেখলেন যে ইংল্যান্ডে একটা চেক এন্ড ব্যালেন্স আছে, ক্ষমতাগুলো এক ব্যক্তি বা গোষ্ঠীর উপর বিন্যস্ত না, কিছুটা ভারসাম্য আছে। এবং সেটার ভিত্তিতে তিনি সিদ্ধান্ত নিলেন, দেখলেন যে আপনার যদি এক ব্যক্তির হাতে, এবং তিনি তখন ততদিন আসলে পৃথিবীতে মোটামুটি এই ধারণাটা চলে এসেছে যে রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যাবতীয় যত কার্যক্রম আছে, এই কার্যক্রমগুলোকে মোটা দাগে তিনটা ভাগে ভাগ করা যায়। অর্থাৎ তিনটা লার্জ ক্যাটাগরিতে এই কাজগুলোকে কি করা যায়, আপনার নিয়ে আসা যায়। কেউ একজন জয়েন করতে চাচ্ছে, রিজবি, আচ্ছা।
তো সেই ক্যাটাগরি কি আমরা অলরেডি জানি, এটা খুবই চর্বিত চর্বণ, যে একটা হচ্ছে এক্সিকিউটিভ নেচারের কাজ, নির্বাহী, আর একটা হচ্ছে আপনার জুডিশিয়াল কাজ, আর একটা হচ্ছে লেজিসলেটিভ কাজ, বা অর্থাৎ আইন প্রণয়ন করা, রাষ্ট্রের নাগরিকদের পরস্পরের মধ্যকার সম্পর্ক, রাষ্ট্রের সাথে নাগরিকদের দ্বিপক্ষীয় যে দেনা পাওনা, অধিকার, দায়িত্ব, কর্তব্য, এটা, এবং এই রাষ্ট্র পরিচালনার যাবতীয় সমস্ত আইন কানুনের যে বিন্যাস, সেটা তৈরি করে দেয় একটা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা আইনসভা, বা এটাকে সামারিলি আমরা বলি লেজিসলেটর। আর হচ্ছে এই আইনগুলোর কে এক্সিকিউট করা, সেই আইনগুলোকে ক্যারি অন করা, ফিল্ডে এগুলোকে এনফোর্স করার জন্য আরেকটা গোষ্ঠী থাকে, সেটাকে বলা হয় এক্সিকিউটিভ অর্গান। আর হচ্ছে আইনগুলোকে বাস্তবায়ন করা, আইনি অধিকারগুলো কখনো লঙ্ঘন হলে, দায়িত্ব কেউ যদি ব্রিচ করে, আপনার বরখেলাপ করে, তখন তার উপর পানিশমেন্ট, এই সমস্ত যাবতীয় কাজগুলো করার জন্য আরেকটা ফাংশনারিজ থাকে, সেটা হচ্ছে জুডিশিয়াল ফাংশন। সো ততদিন পর্যন্ত এই তিনটা কার্যক্রমকে চিহ্নিত করা গেল, তিন কার্যক্রমের জন্য মোটামুটি অঙ্গাঙ্গী ভাবে কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত ছিল, ইউনিটি অফ পাওয়ার ছিল। কিন্তু এই ইউনিটি অফ পাওয়ারকে মন্টেস্কু এসে বললেন যে না, ইউনিটি অফ পাওয়ারটা আসলে ক্ষতিকর। তিনি বললেন যে এইভাবে যদি একটা ব্যক্তি বা বডি অফ পার্সনস এর মধ্যে এরকম সবগুলো ক্ষমতার কেন্দ্রীভূত থাকে, তখন সেটা কি হয়ে যাবে, সাচ কম্বিনেশন উড ডেস্ট্রয় লিবার্টি, যে এইভাবে ক্ষমতার একটা কেন্দ্রীভূতকরণ বা সুসংহতকরণ মাধ্যমে যে ব্যবস্থাটা তৈরি হয়, এটা অবশ্যই কি করে, ডেস্ট্রয় দ্য লিবার্টি, ব্যক্তির স্বাধীনতাকে কমপ্লিটলি বিনষ্ট করে দেয়। ঠিক আছে, আপনি জাস্ট এটা গ্রামের ক্ষেত্রে চিন্তা করেন, যে একজন ব্যক্তি ডিসিশন দিচ্ছে এই গ্রাম কিভাবে পরিচালিত হবে, সেই ব্যক্তি আবার সেই ডিসিশন গুলোকে এক্সিকিউট করার জন্য তার তার উপরে ক্ষমতা, এবং কেউ যদি সেই ডিসিশন গুলো ব্রিচ করে বলে মনে করে, তাহলে সেই আবার শাস্তি নির্ধারণ করছে। তাহলে দেখবেন ওই গ্রামে আর কারো কোনো ধরনের অধিকার থাকবে। রাষ্ট্রের ক্ষেত্রেও সেম। তো এইভাবে লক এবং মন্টেস্কুর ডিসকাশন গুলো থেকে এই সেপারেশন অফ থিওরিটা তৈরি হয়েছে, এবং সেই থিওরির ভিত্তিতে 1780 সালে আমেরিকান রিভলিউশন তারা যে আপনার এক্সপ্রেস করেছিল, সেখানে তারা প্রথমবারের মতো বলা শুরু করলো যে না, সব ক্ষমতা একজন ব্যক্তির হাতে থাকবে না, রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা থাকবে, এর বাইরে পার্লামেন্টের হাতে কিছু ক্ষমতা থাকবে, যেখানে রাষ্ট্রপতিকে তারা সুপারসিড করতে পারে। আবার এই পার্লামেন্ট কিংবা রাষ্ট্রপতি যদি কোনো কাজ করেন যেটা জনকল্যাণের জন্য আপনার হিতকর মনে হয় না, তখন সেগুলোকে তারা আরেকটা প্রতিষ্ঠান যেন দায়িত্ব পায় যে এগুলোকে নালিফাই করার, বা এগুলোকে আপনার ইললিগাল বা আনলফুল বলা, সেটা হচ্ছে জুডিশিয়ারি। ঠিক আছে, তো আমরা জসিম আলী চৌধুরী স্যারের বইতে প্রচুর প্রাসঙ্গিক আলোচনা আছে যে আমেরিকান কনস্টিটিউশনে সেপারেশন অফ পাওয়ারটা কিভাবে তারা এনফোর্স করেছে। আপনারা এগুলো জাস্ট রিডিং এর জন্য পড়বেন, খুব বেশি এগুলোতে মনোযোগ দিতে গেলে আপনি বাংলাদেশের কনস্টিটিউশনের সাথে রিলেট করে যে পড়াটা দরকার, সেটা তখন একটু সমস্যা হবে। আমরা দেখার চেষ্টা করব যে বাংলাদেশের কনস্টিটিউশনে সেপারেশন অফ পাওয়ার বা এই যে ক্ষমতার পৃথকীকরণের ধারণাটাকে কতটুকু ইনকর্পোরেট করা হয়েছে, এবং এটা সংশ্লিষ্ট বা সেপারেশন অফ পাওয়ারের থিওরিটা বাংলাদেশের জুডিশিয়াল কোনো প্রনাউন্সমেন্ট আছে কিনা, অর্থাৎ বাংলাদেশের বিচার বিভাগে সেপারেশন অফ পাওয়ার এই ডক্ট্রিনটার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত প্রণয়ন হয়েছে কিনা, বা হলে সেটার সমালোচনা কি, বা এটার আপনার কার্যকারিতা কতটুকু, এটা দেখার চেষ্টা করবো। বাট অ্যাজ এ থিওরি সেপারেশন অফ পাওয়ারটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বলেন। জি স্যার। কে কে বললেন? পরাগ, আর কেউ? হ্যাঁ, জি ভাইয়া, বুঝেছি স্যার। আচ্ছা, এখন আমরা একটু তাহলে আমি এই সেপারেশন অফ পাওয়ারের ধারণাটাকে তিনটা দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যায়। একটা হচ্ছে যে রাষ্ট্র পরিচালনার সাথে জড়িত সমস্ত কার্যক্রমগুলোকে মোটা দাগে যে তিনটা ভাগে ভাগ করা হয়, এক্সিকিউটিভ, নির্বাহী কর্মকাণ্ড, বিচারিক সিদ্ধান্ত, বিচারিক কাজ, আর হচ্ছে আইন প্রণয়ন। এই তিনটা কাজের জন্য তিনটা ডেজিগনেটেড প্রতিষ্ঠানকে বা 3 ডিফারেন্ট অর্গানসকে দায়িত্ব দিতে হবে। এটা হচ্ছে প্রথম কনসেপ্ট, মানে ট্রেডিশনালি আমরা জেনারেলি যেটা বুঝি। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে এই তিনটা যে বিভাগ আছে রাষ্ট্র পরিচালনার জন্য, যে তিনটা অপরিহার্য যে বিভাগ, এই বিভাগগুলোর
কোন একটা বিভাগের কাজ যাতে অন্য বিভাগ দ্বারা হস্তক্ষেপিত না হয় বা অন্য বিভাগের কাজ যাতে এখানে প্রভাব বিস্তার করতে না পারে, এটা হচ্ছে দ্বিতীয় দৃষ্টিভঙ্গি, যে নো সাচ অর্গান শুড encroach or interfere in the functionaries or duties or discharges carried out by the other organs. এটা হচ্ছে দ্বিতীয়, যদিও দুইটা কানেক্টেড, যে প্রত্যেক কার্যক্রমের জন্য পৃথক একটা প্রতিষ্ঠান থাকবে, আবার ওই প্রত্যেক প্রতিষ্ঠানের স্বতন্ত্র কার্যক্রমের মধ্যে অন্য প্রতিষ্ঠান বা অন্য অর্গান বা অঙ্গটা কি করবে না, হস্তক্ষেপ করবে না। এটা কিন্তু দ্বিতীয় ইয়ে। কিন্তু আরেকটা ডাইমেনশন আছে সেপারেশন অফ পাওয়ার, সেটা কি? সেটা হচ্ছে যে there must be a check and balance amongst these organs so that if one organ transgresses its limit, then other organ could restrain it. বুঝতে পেরেছেন এটা? যে একটা অঙ্গ যদি তার নিজের দায়িত্বের বাইরে গিয়ে অথবা তার জন্য যে কাজটা ডেজিগনেটেড আছে অথবা তার এসেন্সের সাথে যে কাজটা জড়িত, সে এর বাইরে গিয়ে যদি অন্য কিছু করে ফেলে অথবা সে যদি জনগণের কল্যাণের বিরুদ্ধে কোনো কাজ করে বা সে নিজেই যদি কোনো যে তার ডিউটিসটা আপনার ডিউটিসের যে লিমিটটা পেরিফেরিটা ক্রস করে অথবা ট্রান্সগ্রেস করে, তখন তাকে যেন রিস্ট্রেন করতে পারে অন্য অর্গান, অর্থাৎ একটা চেকস এন্ড ব্যালেন্স যদি যেন থাকে, এটা ভারসাম্য যেন থাকে, এটা হচ্ছে সেপারেশন অফ পাওয়ারের আরেকটা ডাইমেনশন। যদিও তিনটাই খুব গভীরভাবে কানেক্টেড, বাট তিনটা আসলে পৃথক। যে রাষ্ট্রের বিশেষায়িত যে তিনটি কার্যক্রমের জন্যই রাষ্ট্র মূলত প্রতিষ্ঠিত হয়, সেই তিনটি কার্যক্রমের জন্য পৃথক তিনটি প্রতিষ্ঠান থাকবে। প্রত্যেক প্রতিষ্ঠানের কাজ প্রত্যেক প্রতিষ্ঠান তার নিজের কাজের ক্ষেত্রে হবে স্বাধীন, অন্য কোনো প্রতিষ্ঠান সেখানে কোনো হস্তক্ষেপ বা কর্তৃত্ব আরোপ করতে পারবে না। দ্বিতীয়ত, কোন একটা প্রতিষ্ঠান যদি তার দায়িত্ব সীমা লঙ্ঘন করে অথবা যে কোনো বেআইনি কাজ করে, সেটা যাতে না হয় এটা নিশ্চিত করার জন্য একটা ভারসাম্যপূর্ণ ব্যবস্থা চালু করার জন্য প্রত্যেকের উপর প্রত্যেকের আবার কিছু কি আইনসম্মত নিয়ন্ত্রণ বা রেগুলেশন বা সুপারভিশন বা মনিটরও থাকতে হবে। তাহলে দেখেন, একবার বলছি আমরা, প্রত্যেক প্রতিষ্ঠানের কাজে সে স্বতন্ত্র, সে স্বাধীন, তাকে হস্তক্ষেপ করা যাবে না। বিচার বিভাগ আইনসভার উপর কোনো কর্তৃত্ব স্থাপন করতে পারবে না, আইনসভা বিচার বিভাগের কোনো স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে পারবে না, নির্বাহী বিভাগ একই ক্ষেত্রে আবার ভাইস ভার্সা কোনোটার উপর কোনোটা কিছু করতে পারবে না। আবার বলছি যে কেউ যাতে তার পাওয়ারটা অ্যাবিউজ না করে, তার যে এখতিয়ার আছে, জুরিসডিকশন আছে, সেটা যেন সে ভায়োলেট না করে, সেই কারণে আবার অন্য প্রতিষ্ঠানের উপর কিছু কি দিতে হবে, চেক এন্ড ব্যালেন্স যাতে এনশিওর হয়, সেটার জন্য আরেক প্রতিষ্ঠানের উপর কিছু পাওয়ার দিতে হবে। তার মানে ইটস এ ভেরি নুয়ান্স অ্যান্ড কমপ্লিকেটেড আপনার ইন্টিগ্রেটেড একটা স্ট্রাকচার, যে প্রত্যেকেই স্বাধীন, কেউ কারো উপর কোনো হস্তক্ষেপ করবে না, কিন্তু একজন যাতে তার ক্ষমতার অপব্যবহার করতে না পারে, তার জন্য আরেকজনের হাতে কিছুটা কি থাকতে হবে, সুযোগ থাকতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে এই স্ট্রাকচারটা তৈরি করা বা এটা মানে ইন রিয়ালিটি এরকম একটা স্ট্রাকচার দেশে নিয়ে আসার মতো এই সংগ্রামটাই মূলত আমরা করছি গত 50 বছর। যখন যে সরকার আসে, যারা বিরোধী দলে থাকে, যারা সুশীল সমাজ, আমাদের আইনজীবী থেকে শুরু করে দার্শনিক, গবেষক, সবার মূলত মূল টার্গেটটা হচ্ছে একটা, যে সেপারেশন অফ পাওয়ারও থাকবে, আবার একটা চেকস এন্ড ব্যালেন্সও থাকবে। আমরা আসলে ওই ওই এটাকে কি বলা যায়, একটা ফাইন আপনার ড্রোন ব্যালেন্স, যে এমন একটা সঠিক ইকুইলিব্রিয়াম, যে একটা ভারসাম্যপূর্ণ কেন্দ্রবিন্দুতে পৌঁছানোর চেষ্টা করছি আমরা, কিন্তু সেটাতে আসলে যাওয়া যাচ্ছে না। দেখা যায় একদিকে হেলে পড়ে। যদি আমি দেখা যায় যে বলি আহ এখন ধরেন এক্সিকিউটিভকে বলা হয় সবচেয়ে পাওয়ারফুল, কিন্তু এটাকে যদি আপনি ব্যালেন্স করতে গিয়ে কিছুটা যদি দুর্বলতা দেখান, দেখবেন যে জুডিশিয়ারি আসলে পাওয়ার ইউজ করা শুরু করে দিয়েছে। বুঝতে পেরেছেন? লেজিসলেচার আর এক্সিকিউটিভ আর বাংলাদেশে তো ব্ল্যান্ড হয়ে বসে আছে। সো এই হচ্ছে সেপারেশন অফ পাওয়ারের তিনটা ডাইমেনশন। যদি এইভাবে কোনো বইতে আমি পাইনি, বাট আমি এটা যতই পড়ি আমার কাছে এই তিনটা ক্যাটাগরি মনে হয় যে আসলে এই তিনটা পয়েন্ট বা তিনটা টার্গেট হচ্ছে সেপারেশন অফ পাওয়ারের। এটা যা অবজেক্টিভ, যেটা অ্যাচিভ করতে চায় এই থিওরিটা, মূলত এই তিনটা কাজ। ক্লিয়ার কিনা বলেন? জি আবার যদি একটু বলতেন তিনটা ডাইমেনশন আবার।
যদি সংক্ষেপে বলতেন। একটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে যে রাষ্ট্র পরিচালনার জন্য তিনটা যে অপরিহার্য কাজ, নির্বাহী, বিচারিক এবং হচ্ছে আইন প্রণয়ন, এই তিনটা কাজের জন্য পৃথক এবং স্বতন্ত্র তিনটি প্রতিষ্ঠান থাকবে। দুই, এরকম প্রত্যেক পৃথক পৃথক বা স্বতন্ত্র প্রতিষ্ঠানের দায়িত্ব পালনের ক্ষেত্রে সে হবে স্বাধীন। তিন, এইরকম প্রতিষ্ঠানগুলো আবার তার নিজের ক্ষমতা বা এখতিয়ার বহির্ভূত কোনো কাজ যাতে করতে না পারে সেই কারণে অন্য বা অপর দুটি প্রতিষ্ঠানের উপরে কিছু ক্ষমতা বা অধিকার থাকবে তাকে নিয়ন্ত্রণ করার, তাকে রিস্ট্রেইন করার, অর্থাৎ একটা সামগ্রিকভাবে একটা চেকস এন্ড ব্যালেন্স বা একটা ভারসাম্য। চেকস এন্ড ব্যালেন্সের বাংলা কি হবে, কোনো ফ্রেজ আছে? একটা ভারসাম্য যাতে স্থাপন হয়, যে কেউই যেন তার নিজের পরিধিটা আবার অতিক্রম করতে না পারে। ঠিক আছে, তো আমরা এখন দেখব যে বাংলাদেশের কনস্টিটিউশনে আসলে এই সেপারেশন অফ পাওয়ার নিয়ে কোনো আর্টিকেল আছে কিনা। আমাদের কনস্টিটিউশনে সেপারেশন অফ পাওয়ার এই ফ্রেজটা বা এই কয়েনটা বা টার্মটা আসলে ওইরকম ইউজ করা হয় নাই। বাট আর্টিকেল 22টা আপনারা নিশ্চয়ই পড়েছেন, সেখানে একটা কথা বলা আছে 22 নম্বর আর্টিকেল, যে এটা আবার ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বা এটাতে পড়ে যায়। সেখানে দেখেন একটা কথা বলছে, দ্য স্টেট শ্যাল এনশিওর দ্য সেপারেশন অফ দ্য জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ অর্গানস অফ দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করবে, রাষ্ট্র নিশ্চিত করবে যে নির্বাহী অঙ্গসমূহতে বিচার বিভাগ যেন পৃথকভাবে কাজ করতে পারে। বা খুব সহজ করে বললে আর্টিকেলটা এরকম লিখছে যে রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হতে বিচার বিভাগ সমূহ পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করিবেন। তাহলে সেপারেশন অফ পাওয়ার না বলে বরং বলছে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগকে পৃথক করা। কারণ 1972 সালে যখন এই আর্টিকেলটাকে করা হয়েছে তখন ওরা আসলে আমাদের সংবিধানের প্রণেতা যারা, তারা সেপারেশন অফ পাওয়ারের ফুল পিকচারটা সম্পর্কে অবগত ছিলেন না। তারা বাকি সমস্ত কার্যক্রমকে এক্সিকিউটিভ নেচারের ধরে নিয়েছেন, আর এর বাইরে হচ্ছে বিচার বিভাগকে আলাদা করে চিন্তা করছেন। এবং এই আর্টিকেলটা আপনার কোন ফ্রেশ ইনোভেশন অফ দ্য ফাউন্ডিং ফাদার্স অফ কনস্টিটিউশন অফ বাংলাদেশ ছিল না। এই আর্টিকেলটা নিয়ে মানে জুডিশিয়ারি যে সেপারেটেড হবে এক্সিকিউটিভ থেকে, এই দাবিটা না ব্রিটিশ পিরিয়ড থেকে আলাপ হচ্ছিল। আপনি যদি 56 এর পাকিস্তান কনস্টিটিউশন দেখেন, তারপরে হচ্ছে 1937 এর যে ব্রিটিশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট দেখেন, ওইখানেও না সেপারেশন অফ একটা দাবি ছিল। আরো আগে 1928-29 এর দিকে যখন ইন্ডিয়াতে লেজিসলেটিভ যে আপনার অ্যাসেম্বলি গুলো নির্বাচন হতো, সেখানেও বিভিন্ন পলিটিক্যাল পার্টির এরকম ম্যানিফেস্টো ছিল যে তারা জুডিশিয়ারিকে সেপারেট করবে। হিস্ট্রি অফ বাংলাদেশ পড়লে আসলে সেখানে মানে ইমার্জেন্স অফ বাংলাদেশ বা বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পড়লে সেটা দেখা যায়। সো দেখ, তাহলে সেপারেশন অফ পাওয়ার এই শব্দটা বলে না, জাস্ট বলেছে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ অর্গানস অফ দ্য স্টেট, এরকম একটা দাবি সেখানে ছিল। বাট সেটা নিয়ে একটা চমৎকার কেস এসেছে, আমরা সেটা পড়বো, আপনারা সবাই নাম জানেন। ওই কেসটাতে কি বলেছে আমরা সেগুলো আজকে দেখার চেষ্টা করব। বাট তার আগে আমরা কিছু থিওরিটিক্যাল কথাবার্তা বলি যে বাংলাদেশের কনস্টিটিউশনে এই যে তিনটা অর্গান, এই তিনটা অর্গানের জন্য আলাদা আলাদা চ্যাপ্টার আছে। জুডিশিয়ারির জন্য একটা চ্যাপ্টার আছে কনস্টিটিউশনে, লেজিসলেচার বা আইন বিভাগের জন্য একটা চ্যাপ্টার আছে, এক্সিকিউটিভের জন্য একটা চ্যাপ্টার আছে। কিন্তু কোথাও সরাসরি এরকম ডিরেক্টলি বলে নাই যে তিনটা পৃথক অঙ্গ থাকবে, তিনটা পৃথক অঙ্গ স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকবে। বাট রাষ্ট্রের নির্বাহী সমস্ত ক্ষমতা এক্সিকিউটিভের উপর অর্পিত হবে এবং আইন প্রণয়নের সমস্ত ক্ষমতা পার্লামেন্টের উপর অর্পিত হবে, এটা সংবিধানে মোটামুটি সরাসরি বলে দেয়া আছে। কিন্তু বিচারিক কর্মকাণ্ড যে বিচার বিভাগের উপর ন্যস্ত হবে এরকম কোনো কথা সরাসরি আমাদের সংবিধানে বলা নাই। বাট তিনটা অর্গানের নাম মেনশন করা আছে, তিনটা অর্গানের জন্য আলাদা আলাদা চ্যাপ্টার আছে জুডিশিয়ারিতে। সেখান থেকে এটা ইমপ্লাইডলি পাওয়া যায় যে বাংলাদেশের কনস্টিটিউশনের ফোর ফাদার্সরা মূলত এই সেপারেশন অফ পাওয়ারটাকে বিবেচনায় রেখেই কনস্টিটিউশনাল স্ট্রাকচারটাকে ডিজাইন করেছেন। এবং আপনারা একটু, আমরা যখন পুরো লেজিসলেচার এবং এক্সিকিউটিভ অর্গানস গুলো পড়বো তখন দেখবো যে প্রত্যেকের ক্ষমতাগুলো আলাদা আলাদা করে বিন্যাস করা আছে, যে কে কি কাজ করতে পারবে। আবার ওগুলোর মধ্যে কিছু মিক্সচারও আছে, যেমন রাষ্ট্রপতি কি বলেন তো, এটা কি এক্সিকিউটিভ পার্ট নাকি এটা লেজিসলেচারের পার্ট নাকি জুডিশিয়ারি পার্ট? বা এক্সিকিউটিভ, তারপর রাষ্ট্রপতি তো অর্ডিন্যান্স করতে পারে, সে লেজিসলেটিভ। প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী এক্সিকিউটিভ পাওয়ার, হেড অফ দ্য স্টেট। তাহলে হেড অফ দ্য পার্লামেন্ট কে? স্পিকার?
হেড অফ দ্য পার্লামেন্ট বা স্পিকার। তাহলে আমাদের দেশের সংবিধানে এই সমস্যাটা আছে, ঠিক আছে, যে আমরা এখানে দেখতে পাবো যে রাষ্ট্রপতি বিচার বিভাগের সর্বোচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন থেকেও যদি কাউকে মৃত্যুদণ্ড দণ্ডিত করা হয়, রাষ্ট্রপতি তাকে খালাস করে দিতে পারে। আমরা আর্টিকেল যখন পড়বো তখন দেখব। তাহলে দেখেন, এই যে বিচারিক ক্ষমতার উপর রাষ্ট্রপতি হেড অফ দ্য এক্সিকিউটিভ অর্গানের একটা কর্তৃত্ব থেকে যাচ্ছে। আবার রাষ্ট্রপতির উপর অর্ডিন্যান্স মেকিং পাওয়ার আছে, যে পার্লামেন্ট যখন ডিসলভ থাকে অথবা পার্লামেন্ট যখন নট সিটিং ইন সেশন, তখন রাষ্ট্রপতির নামে আইন প্রণয়ন করা যায়। সো রাষ্ট্রপতির নামে আইন প্রণয়নের পুরো ক্ষমতাটা আসলে এক্সিকিউটিভ বা নির্বাহী বিভাগ, তারা একটা আইনের মতো করে একটা ড্রাফট রাষ্ট্রপতির কার্যালয়ের মাধ্যমে পাশ করিয়ে নিতে পারে। তাহলে দেখেন, এই যে এক্সিকিউটিভের হাতে লেজিসলেটিভ পাওয়ার বা লেজিসলেটিভ অ্যাসেম্বলির একটা ডিউটিস তুলে দেওয়া আছে। আবার ধরেন জুডিশিয়ারির একটা যে কাজ, ঠিক আছে, যে বিচারিক কাজ, সেটাও আবার এক্সিকিউটিভের হাতে কিছু কিছু ক্ষেত্রে আছে। যেমন ধরেন যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি আছে, এটা একটা আছে। আবার ধরুন আইন প্রণয়নের ক্ষমতা কমপ্লিটলি সংসদের উপর, কিন্তু আমরা ডেলিগেটেড লেজিসলেশন দেখেছি, তাই না, যে সংসদ একটা আইন করার পরে ওই আইনের মধ্যেই একটা সেকশনে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান, স্থানীয় কোনো আপনার প্রতিষ্ঠান, যেমন সিটি কর্পোরেশন, এরকম যে কোনো প্রতিষ্ঠানকে আবার ওই আইনটাকে এক্সিকিউট করার জন্য রুলস বা বিধি, যেগুলোকে আমরা বলি ডেলিগেটেড লেজিসলেশন, সেগুলো তৈরি করার ক্ষমতা দিয়ে দেয়। তাহলে পার্লামেন্ট তার একটা পাওয়ারের একটা অংশ, যদিও সে একটা স্ট্রাকচার সেট করে দেয়, সেটা আবার এক্সিকিউটিভ অনেক সময় দিয়ে দেয়। সো এইভাবে না একটা মিক্সচার আছে, যে এক্সিকিউটিভ ইন সাম কেসেস পারফর্ম দ্য ডিউটিজ হুইচ আর স্পেশালি অ্যাসাইন্ড ফর লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আবার ধরেন লেজিসলেটিভ জুডিশিয়ারির কোনো কাজের উপর আপনার করছে, ওই এক্সিকিউটিভের নামে, রাষ্ট্রপতির নামে কখনো কখনো হস্তক্ষেপ করা হচ্ছে। সো এরকম একটা কম্বিনেশন আছে। জসিম আলী চৌধুরী স্যার এটাকে বলছেন যে চেকস এন্ড ব্যালেন্স, বাট এটা যদি আপনি খুব সাদা চোখে দেখেন, তাহলে এখানে ওই যে এনক্রোচমেন্ট, যেটা যে দ্বিতীয় যে বিষয়টা আমরা বলেছিলাম, সেপারেশন অফ পাওয়ার, যে একটা অর্গানের কাজে আরেকটা অর্গান হস্তক্ষেপ করবে না, বা এক অর্গানের কাজ আরেক অর্গান দ্বারা পরিচালিত হবে না, সেটার এখানে ভায়োলেশন আছে। সো সেই সেন্সে বাংলাদেশের কনস্টিটিউশনে অ্যাবসলিউট সেপারেশন অফ পাওয়ারটা আসলে নাই, ঠিক আছে। মাহমুদুল ইসলাম একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলছেন যে হোয়াট দ্য কনস্টিটিউশন হ্যাজ ডান ভেরি ওয়েল be described as an assignment or distribution of the powers or functions of the republic to the three organs. তিনি বলছেন যে বাংলাদেশের কনস্টিটিউশন আসলে যা করেছে, এটাকে সর্বোচ্চ এটা বলা যেতে পারে যে ডিস্ট্রিবিউশন অফ দ্য পাওয়ার্স অফ দ্য রিপাবলিক টু থ্রি অর্গানস, যে রাষ্ট্রের তিনটা প্রতিষ্ঠান বা অঙ্গের মধ্যে কাজগুলোকে সে কি করেছে, দায়িত্ব বন্টন করে দিয়েছে, ক্ষমতার পৃথককরণ করে নাই। সে জাস্ট ক্ষমতাগুলোকে বন্টন করে দিয়েছে। সো ডিস্ট্রিবিউশন এন্ড সেপারেশন কমপ্লিটলি ডিফারেন্ট। সেপারেশন হচ্ছে একটা ওয়াটার টাইট পিকচার, যে কোন কম্পার্টমেন্টের কাছে আরেক কম্পার্টমেন্টের কোনো কি নাই, অ্যাক্সেস নাই। কিন্তু ডিস্ট্রিবিউশন মানে মোটা দাগে আমি কাজগুলোকে ভাগ করে দিয়েছি তিনজনের মাধ্যমে, কিন্তু কখনো কখনো দেখা গেছে জুডিশিয়াল নেচারের যে কাজ, সেটা আবার এক্সিকিউটিভকে দিয়ে দিয়েছে, এক্সিকিউটিভ নেচারের যে কাজ সেটা আবার লেজিসলেচারকে দিয়ে দিয়েছে, লেজিসলেটিভ নেচারের যে কাজ সেটা আবার এক্সিকিউটিভকে দিয়ে দিয়েছে। তো তাহলে আমাদের প্রশ্ন যদি আসে যে হাউ ডাজ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ এনশিওর দ্য সেপারেশন অফ পাওয়ার অর আপহোল্ড দ্য থিওরিজ অফ সেপারেশন অফ পাওয়ার, আপনারা না একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস করে মাঝখান থেকে এই কথাটা বলবেন যে in conclusion we can say that Bangladesh constitution has not aspired or has not tried or dreamed for absolute separation of power. It has rather distributed the powers between among three different organs, which in some extent ensures the separation, but it absolutely fails in final regard. যে আপনি সম্পূর্ণভাবে এখানে সেপারেশন অফ পাওয়ারটা আসলে নাই, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ারটা আছে, ঠিক আছে। যদিও মাহমুদুল ইসলাম আসলে মানে সেপারেশন অফ পাওয়ারের এগেইনস্ট একটা থিওরি দাঁড় করানোর জন্য এই কথাটা বলেন নাই, বাট এটা খুব চমৎকার একটা লাইন আমি তার বইতে পেয়েছি আসলে, যে এটা জাস্ট অ্যাসাইনমেন্ট করেছে, ক্ষমতাগুলো অ্যাসাইন করে দিয়েছে আর ডিস্ট্রিবিউশন করেছে, এখানে সেপারেশন করে নাই। তো কেন করে নাই, সেখানে বিভিন্ন আর্টিকেল গুলো আমরা পড়লে আরো দেখতে পাবো। সবগুলো আর্টিকেল রিড আউট করা তো আসলে এই ক্লাসের মধ্যে সম্ভব না, এই কারণে আমি বলছি না। এমনকি আমাদের একটা কেস আছে যেখানে বাংলাদেশ ভার্সেস এমডি আফতাবউদ্দিন, আমি একটু লিখে রাখি, এটাও পাবেন আপনার ইয়েতে, বাংলাদেশ ভার্সেস এমডি আফতাবউদ্দিন।
রেফারেন্স সাইটেশনটা হচ্ছে আপনার 2010 বিএলডি বাংলাদেশ লিগ্যাল ডাইজেস্ট অ্যাপিলেট ডিভিশন পেজ নাম্বার 1। ঠিক আছে, এইখানে তিনি বলছেন দেখেন যে এই যে আমাদের কনস্টিটিউশনে সেপারেশন অফ পাওয়ারটা আদৌ আছে কিনা, ঠিক আছে, তিনি বলছেন যে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারিকে সাইড করতে গিয়ে বলছেন যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ইজ এ বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশন, যে বাংলাদেশের বিচার বিভাগের যে স্বাধীনতা এটা হচ্ছে আমাদের সংবিধানের একটা মূল নীতি, ঠিক আছে, বা আমাদের বেসিক ফিচার, and as the separation of powers is contemplated under article 22 of the constitution is a sine qua non for such independence, যে এই যে ক্ষমতার পৃথককরণটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতার জন্য অপরিহার্য, ঠিক আছে। কিন্তু তারপরে এসে আপনার এই মুজিবুর রহমান ভার্সেস বাংলাদেশ একটা মামলাতে, এটাও লিখে রাখেন, মুজিবুর রহমান, মনে রাখতে পারবেন, শেখ মুজিবুর রহমান, মুজিবুর রহমান ভার্সাস বাংলাদেশ, সংক্ষেপে লিখছি, সাইটেশনটা নিয়ে নেন যদি মাহমুদ ইসা বই না থাকে, আদারওয়াইজ আপনারা নিজেরা রাখেন। এটা 1992, এটা অনেক আগের মামলা, ঠিক আছে। 44 ডিএলআর 44, এটা ডিএলআর, ডিএলআর শব্দটা সবচেয়ে কমন আমাদের, এটা অ্যাপিলেট ডিভিশনের, এইটা আবার 111, হ্যাঁ 111 111 নম্বর পৃষ্ঠা। এইখানে আপনার এটা আবার এই যে আমি একটা বই দুইটা রেফারেন্স, কেসে কি মাহমুদ ইসলাম স্যারের বই পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই কেসটা ইয়েতেও পাবেন, ওই যে আপনাদের একটা বইয়ের রেফারেন্স দিয়েছি না, যে বাংলাদেশ কনস্টিটিউশন ট্রেন্ডস এন্ড ইস্যুস, জাস্টিস মোস্তফা কামালের, এখানেও এই কেসটা নিয়ে আলাপ করা আছে, ঠিক আছে। তো এখানে দেখেন তিনি বলছেন যে আমাদের কনস্টিটিউশনটা আসলে এক্সিকিউটিভ পাওয়ারটা রিপাবলিক এক্সিকিউটিভের উপর দিয়েছে, লেজিসলেটিভ পাওয়ারটা লেজিসলেচারের উপর দিয়েছে, কিন্তু জুডিশিয়াল পাওয়ারটা আসলে জুডিশিয়ালের উপর দেয় নাই। এবং এই তিনটা অর্গান আসলে কনস্টিটিউশনের অস্তিত্বেই এই তিনটা অর্গান পরিচালিত হয়, কিন্তু জুডিশিয়ারির জন্য আলাদা করে আসলে এটা সেপারেট করে নেয়, তার মানে কমপ্লিট সেপারেশন অফ পাওয়ার বাংলাদেশের কনস্টিটিউশনে নাই, ঠিক আছে। এবং কোন কোন একটা কেসে আছে যে আপনার এই যে বাংলাদেশ আফতাবউদ্দিন যেটা বললাম, এই মামলাতে আপনার কোর্ট একটা কথা বলছে যে ইন প্র্যাকটিস, বাস্তবে, no watertight separation of powers is possible or desirable, যে অ্যাবসলিউট চূড়ান্ত ক্ষমতার পৃথকীকরণ এটা কাঙ্ক্ষিত না, এটা সম্ভব না। বুঝতে পেরেছেন কোন মামলায় বললো এটা? এই যে বাংলাদেশ ভার্সাস এমডি আফতাবউদ্দিন 2010 অ্যাপিলেট বিএলডি অ্যাপিলেট ডিভিশন 1 এ, যে সেপারেশন অফ, আবার নিজেই বলছেন এই কেসে যে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সটা যদি বিচার বিভাগের স্বাধীনতা যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই সেপারেশন অফ পাওয়ারটা হচ্ছে সাইন কোয়া নন। সাইন কোয়া নন একটা ল্যাটিন ফ্রেজ, যে কোনো কিছু যদি অন্য কিছুর প্রিরিকুইসাইট হয় সেটাকে আইনের ভাষায় সাইন কোয়া নন বলা হয়। তো বলছেন যে আপনি যদি বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন দেখতে চান, যে বিচারকরা তাদের কাজের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন হবেন, তাহলে ক্ষমতার পৃথকীকরণটা হচ্ছে প্রাথমিক শর্ত। কিন্তু তিনি আবার এসে বলছেন যে কিন্তু ক্ষমতার পৃথকীকরণ এটা অপরিহার্য, বা এটা আমাদের কামনাও হতে পারবে না, এটা বাস্তবায়নও সম্ভব নয়। তার মানে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারিটা আসলে ইটস অলওয়েজ আ পলিটিক্যাল রেটরিক, বাট ইন রিয়ালিটি ইট ক্যান নট বি অ্যাচিভড। আপনি শুধু এটা ডিগ্রিটাকে এক্সটেন্ড করতে পারেন, যে দ্য ডিজায়ার্ড ইন্ডিপেন্ডেন্সের লেভেলে আপনি কতটুকু পৌঁছাতে পারছেন, এটাই হবে আপনার রাষ্ট্র কে আদর্শীকরণের একটা প্রচেষ্টা, কিন্তু আপনি আসলে সম্পূর্ণ বিচারিক স্বাধীনতায় বা বিচার বিভাগের স্বাধীনতায় পৌঁছাতে পারবেন না। হতাশ হচ্ছেন নাকি এটা শুনে? হুম, কিছুটা। জাস্টিস বইটা আমি নামটা ভুলে গেলাম, ওই যে একটা বইয়ের নাম বলেছিলাম না আপনাদেরকে, মেনটেনেবিলিটি অফ রিট, লেখকের নামটা কি ছিল? হুম, কোন জাস্টিস লিখেছেন ভুলে গেলাম। মইনুল ইসলাম চৌধুরী। জাস্টিস মইনুল ইসলাম চৌধুরী, জাস্টিস মইনুল ইসলাম চৌধুরী ওই বইতে, বইয়ের প্রিফেসে, এটা ইনফ্যাক্ট ওনার একটা জাজমেন্টের একটা লাইন ছিল, সেখান থেকে উনি নিয়ে এসেছিলেন। ওই বইয়ের প্রিফেসে তিনি একটা চমৎকার ইংরেজি কোটেশন ইউজ করেছিলেন, আমি এক্স্যাক্টলি হয়তো মানে আউট অফ মেমোরি বলতে পারবো না। তিনি বলেছিলেন যে এই সেপারেশন অফ পাওয়ারের কথাটা প্রথমে বলেছেন, যে রাষ্ট্রের তিনটা অর্গান থেকে জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ। তারপরে বলছেন যে
judiciary has neither the strength of আপনার পার্স লাইক দ্য এক্সিকিউটিভ, যে পার্স মানে তিনি বুঝাচ্ছেন আসলে অর্থর যে আপনার কোষাগার, যেটা যে টাকা, যেটা যে এই অর্থের কোষাগারের যে শক্তি যেটা এক্সিকিউটিভের আছে সেটা জুডিশিয়ারির নাই, নর দ্য স্ট্রেংথ অফ এ সোর্ড অ্যাজ দ্য লেজিসলেচার, বা এরকম একটা ফ্রেজ যে নির্বাহী বিভাগের যেরকম আসলে তার ক্ষমতা আছে, সে সমস্ত ক্ষমতা, আপনার তরবারির ক্ষমতাটা তার হাতে, সে যেভাবে আইন করছে সেভাবেই হয়। বাট ইট হ্যাজ দ্য হাইয়েস্ট রেসপেক্ট অ্যান্ড অনার ইন দ্য আই অফ দ্য পাবলিক, যে বিচার বিভাগের হচ্ছে আপনার তরবারির ক্ষমতাও নাই এক্সিকিউটিভের, আপনার ইয়ের মতো, এক্সিকিউটিভের মতো আমি উল্টো বলেছি, আর লেজিসলেটিভের মতো তার আসলে অর্থের উপরে কোনো কর্তৃত্ব নেই, কারণ রাষ্ট্রের সমস্ত পাবলিক ফান্ড বা অ্যাকাউন্টস গুলো হচ্ছে আইনসভার কাছে থাকে, এগুলোর নিয়ন্ত্রণ, তারা ইচ্ছে মতো এগুলো বাজেট তৈরি করতে পারে, খরচ করতে পারে। সো বলছেন লেজিসলেচারের যে অর্থের সক্ষমতা আছে সেটাও নাই, আর এক্সিকিউটিভের যে ছুরি বা তরবারির যে শক্তি আছে সেটাও বিচার বিভাগের নাই। বাট বিচার বিভাগের যা আছে সেটা হচ্ছে সাধারণ জনগণের চোখে বিচার বিভাগের প্রতি অগাধ শ্রদ্ধা, এইটাই বিচার বিভাগের শক্তি। সো ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি থাকুক বা না থাকুক, উই হ্যাভ দ্য হাইয়েস্ট রেসপেক্ট ইন দ্য আই অফ পাবলিক, জনগণের চোখে আমাদের সবচেয়ে বেশি সম্মান আছে। এটাকে যদি পুঁজি করতে পারেন, এটাকে যদি ক্যাপিটালাইজ করতে পারেন, তাহলে আপনি রাষ্ট্রকে ভালো কিছু দিতে পারবেন। সম্মান বিনষ্ট করার জন্য এখন আপনি যদি করাপশন করেন, আপনি যদি দাসত্ব করেন, তাহলে না, মানে ইন থিওরি যতই আপনাকে সেপারেট বা ইন্ডিপেন্ডেন্ট বলা হোক, আপনি কোনো কিছু করতে পারবেন না। তো যাই হোক, আমরা একটু দেখি যে আরেকটা কেস আপনারা একটু পড়ে দেখতে পারেন। এই কেসটা যদিও ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি বা সেপারেশন অফ পাওয়ার নিয়ে না মূলত, বাট এখানে একটা আপনার অবিটার ডিকটা হিসেবে কিছু কথাবার্তা বলা আছে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশের একটা মামলায়, যেখানে আপনার কোর্টের পাওয়ার নিয়ে কথা বলা আছে, যে পার্লামেন্ট যতই আইন প্রয়োগ করুক না কেন, এটা দিনের শেষে এটা আদালতেরই দায়িত্ব বা আদালতের ক্ষমতা এটা বলা, যে পার্লামেন্ট যে আইন করেছে এটার অর্থটা কি, বা পার্লামেন্টের এই আইনটার আসলে তাৎপর্য কি, এটার কনসিকুয়েন্সটা কি। অর্থাৎ পার্লামেন্টের উপরে জুডিশিয়ারির একটা জুডিশিয়াল রিভিউ এর মতো করে এখানে একটা ইঙ্গিত করা আছে। তো আমরা ওইদিকে না যাই, আমরা সেপারেশন অফ পাওয়ারটাই দেখার চেষ্টা করছি। এখন সেপারেশন অফ পাওয়ারের প্রশ্নটা বাংলাদেশে খুব প্রথমবারের মতো ইস্যুজ আকারে এসেছে, যে জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্সটা কতটুকু দরকার, বা জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্সের জন্য পাওয়ারের কতটুকু সেপারেশন দরকার, সেটা যে মামলাটাতে, সেই মামলাটার নামটা একটু বলেন তো আপনারা। মাজদার হোসেন কেস। হ্যাঁ, এই কেসটা না আমাদের দুইটা টপিকে কাজে লাগবে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, একটা হচ্ছে সেপারেশন অফ পাওয়ার। তো আমরা আজকে একটু সেপারেশন অফ পাওয়ারের প্রেক্ষিতে আলাপ যতটুকু দরকার আমরা কেসটা একসাথে পড়ে ফেলবো। আর ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির ক্ষেত্রে গিয়ে আমরা এই কেসটা আলাদা করে নতুন করে পড়বো না। আমরা তখন ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি রিলেটেড ইন্টারন্যাশনাল যত আপনার ডিক্লারেশন, প্রোটোকল কিংবা যে লিটারেচার গুলো আছে সেগুলো একটু দেখার চেষ্টা করবো। সো কেসটার নামটা একটু কেউ বলতে পারবেন পুরোপুরি? হুম, আপনারা অনেকেই কেসটার নাম উচ্চারণ ভুল করেন, ঠিক আছে? কোনো সফিস্টিকেটেড জাজ যদি ভাইভাতে জিজ্ঞেস করে, হ্যাঁ, Sir, Ministry of Finance versus Mazdar Hussain and একদম others. ফাইনাল, কারণ এটা হচ্ছে প্রথমে আপনার মাজদার হোসেনের নাম করে 223 জন বিচারক মামলা করেছিলেন, ঠিক আছে, আপনার ওই মন্ত্রণালয়ের বিরুদ্ধে। তাহলে হাইকোর্টের মামলাটার নাম ছিল হচ্ছে আপনার এমডি মাজদার হোসেন এন্ড আদার্স ভার্সেস সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। কিন্তু যেখানে আমাদের একটা হাইকোর্টের একটা জাজমেন্ট যখন চ্যালেঞ্জ হয়, অ্যাপিলড হয়, তখন অ্যাপিলেট ডিভিশনে গিয়ে যে যেটা সাস্টেন করে, যে অ্যাপিলেট ডিভিশন দ্বারা। সুতরাং আমাদের এখন মামলাটার নাম হচ্ছে আপনার সেক্রেটারি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স
মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ভার্সাস আপনার এমডি মাজদার, মাজদারের বানানটা একটু দেখে নিতে হবে, এমডি মাজদার, দুইটাই এ, মাজদার হুসাইন। এমনিতে বানান অত ম্যাটার করে না, বাট যেহেতু এটা খুবই কমন একটা কেস, সুতরাং বানানটা একটু দেখে নিতে পারেন। এন্ড আদার্স। কত নাম্বার ডিএলআর এর এটা, কততে বলেন তো? এটা হচ্ছে আপিলেরটা হচ্ছে 52 ডিএলআর 52 অ্যাপিলেট ডিভিশন। এটা 2000 সালের একটা কেস, ওটা 2000 সালে এই ভার্ডিক্ট আপনার আপিলটা ফাইল হয়েছে। আর হচ্ছে 82, ঠিক আছে, 52-82, দেখেন 52-82 এডি 2000, ঠিক আছে। 52 ডিএলআর ডি, এডি অ্যাপিলেট ডিভিশন ওদের মনে থাকবেই। তারপর হচ্ছে ডি দিয়ে মনে রাখেন ডিএলআর 2000, ডি ডিএলআর 2082, 2D282। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের সাইটেশনটা অবশ্যই মনে রাখতে হবে। ভাইভাতে কখনো কখনো বলতে পারে যে এটা কত নাম্বার আপিল মামলা, এটা কোন মামলার প্রেক্ষিতে এই এটা তো সাইটেশন, যে কেসটার রেফারেন্স দেওয়ার জন্য আমরা এই সাইটেশনটা ইউজ করব। বাট অরিজিনাল মামলাটা হচ্ছে সিভিল আপিল নম্বর 79 অফ 1999। এই আপিলটা করা হচ্ছিল 1999 সালে। এটা হচ্ছে রিপোর্ট হয়েছে আপনার 2000 সালের ডিএলআর এ, কিন্তু আপিলটা হচ্ছে সিভিল আপিল, সিভিল আপিল, ঠিক আছে। সিভিল আপিল আপনার হচ্ছে কত নাম্বার? 79, 1999, তাহলে 1999 সালের 79 নাম্বার আপিল, সিভিল আপিল। আর মূল রিটটা ছিল হচ্ছে 1999 সালের 2424 রিট পিটিশন 2424 অফ 1999। তাহলে 2424 বা 2424 2424 রিট পিটিশন, মূল রিটটা ছিল এটা। এগুলো বাইবাতে আসতে, প্রিলিমিনারিতে আসতে পারে, বাইবাতে আসতে পারে, এই কারণে আমি এটা বলছি যে রিট পিটিশনটা হচ্ছে 2424 অফ 1999। এখানে একটা সিদ্ধান্ত হাইকোর্ট দিয়েছিল, হাইকোর্টে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি বা সেপারেশন অফ পাওয়ারের পক্ষে দিয়েছে, কিন্তু সে একটু এক্সট্রিম লেভেলে চলে গেছিল, সেটাকে মডিফাই করা হয়েছে এই সিভিল আপিল 79 অফ 1999। একসাথে মনে রাখবেন 1999 সালের 2424 রিট পিটিশন, 1999 সালের 79 নম্বর সিভিল আপিল। আর এটার ফাইনাল জাজমেন্টটা আপনার রিপোর্টেড হয়েছে 2000 সালের 52 নম্বর ডিএলআর এ, পেজ নাম্বার 82, অ্যাপিলেট ডিভিশনের অংশে পেজ নাম্বার 82। কারণ এই 82 আবার হাইকোর্ট ডিভিশনের পেজ থাকতে পারে, যারা ল রিপোর্ট পড়েছেন তারা জানেন। আচ্ছা, কোন প্রেক্ষিতে এই রিটটা হয়েছিল সেটা সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে? কি বিষয়ে চ্যালেঞ্জ করেছিল এই রিটে? হ্যাঁ, জানা আছে কোন ঘটনার প্রেক্ষিতে এই মামলাটা আপিলটা করেছিলেন মাজদার হোসেন সাহেবরা, 223 জন বিচারক? স্যার জাজদের স্যার ওই বেতন আর সুযোগ সুবিধার রিলেটেড স্যার রিটটা করেছিল মোস্ট প্রবাবলি। আচ্ছা, আর হ্যাঁ, 1980 সালের একটা আইন ছিল, একটা হচ্ছে সিভিল আপনার সার্ভিস, বাংলাদেশ সিভিল সার্ভিস রিঅর্গানাইজেশন অর্ডার 1982 লিখবো, বাংলাদেশ সিভিল সার্ভিস রিঅর্গানাইজেশনটা হচ্ছে ব্র্যাকেটেড, ঠিক আছে, রিঅর্গানাইজেশন অর্ডার 1980। তো এই 1980 সালের আগ পর্যন্ত আসলে আপনার বিচার বিভাগ ওইরকম পৃথক না থাকলেও তখন ওই যে মুলসেফ বা ওইটার মাধ্যমে সিভিল বিচারটা কমপ্লিটলি আলাদা ছিল। আর ক্রিমিনাল বিচারের ক্ষেত্রে পুরোটাই ছিল এক্সিকিউটিভের হাতে, ঠিক আছে, যে আপনার যারা ডিসি বা এই দায়িত্বে যারা ছিলেন তারাই মূলত সমস্ত অপরাধের বিচার করতেন। ক্রিমিনাল বিচারের ক্ষেত্রে সাধারণ বিচারক যারা ছিলেন সিভিলের, তাদের কোনো আসলে কর্তৃত্ব ছিল না। তো 99 সালের আগে এসে বেতন নিয়ে একটা সমস্যা দেখা দেয়। তখন এই সমস্যা বেতনের ক্ষেত্রে দেখা গেল যে এই বিচারকদের বেতনটা কিছু ক্ষেত্রে ডাউনগ্রেড করা হয়েছে বা অন্যান্য সিভিল সার্ভিসের ক্যাডারদের সাথে বিচারের একটা সমন্বয় সাধন করা হয়েছে। এই বেতন নিয়ে মূলত একটা ক্ষোভ তৈরি হয়েছিল তৎকালীন বিচারকদের মধ্যে।
এবং তারা এই ক্ষোভের প্রশমন করার জন্য বিভিন্ন উপায় টোপায় খুঁজতে গিয়ে দেখলেন যে এই যে 1980 সালের বাংলাদেশ সিভিল সার্ভিস রিঅর্গানাইজেশন অর্ডার 1980, এটা হচ্ছে মূলত সমস্ত নষ্টের গোড়া। এটার মাধ্যমে বিচারিক বিচারকদেরকে সিভিল সার্ভিসের একটা ক্যাডার হিসেবে রিঅর্গানাইজ করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা যে পৃথক সত্তা ছিল তাদের, সেটাকে বিনষ্ট করে দেওয়া হয়েছে এবং এইটার পাওয়ার বলেই ওই 99 সালের আগে এসে বিচারকদেরকে বেতন কমানো বা অন্যদের সাথে বিচারকদের সমান বেতনের একটা প্রস্তাব দেওয়া হয়। তারা তখন এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করেন, যেই অর্ডারের মাধ্যমে বিচারকদেরকে যে একটা সিভিল সার্ভিস গণ্য করে অন্য 10টা বা 25টা ক্যাডারের সাথে মিলিয়ে দেওয়ার যে বিধান, এইটা তারা বলছেন বেআইনি। কেন? যে এটা সেপারেশন অফ পাওয়ারের যে প্রিন্সিপালটা আছে বা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, যেটা বা সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, যেটা আর্টিকেল 22 তে যে প্রতিশ্রুতিটা আমাদের সংবিধানের আপনার প্রবক্তারা দিয়েছেন, সেটার ব্যত্যয় বা লঙ্ঘন বলে তারা প্রথমে এই রিটটা করেন। এবং তখন যেহেতু এটা বেতন রিলেটেড ছিল মূলত মামলাটা, এই কারণে এটার প্রিন্সিপাল রেসপন্ডেন্ট বা রেসপন্ডেন্ট নাম্বার 1 ছিল হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। বুঝতে পেরেছেন কি কারণে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এখানে জড়িত হলো, অর্থ মন্ত্রণালয়? কারণ এটা বেতন রিলেটেড একটা ডিসপিউট থেকে এই বিষয়টাকে এসেছে। সেখানে গভর্নমেন্টের অন্য মিনিস্ট্রি গুলো ছিল। আপনারা পুরো রিটটা আমি আপনার মানে পুরো জাজমেন্টটা আপনাদেরকে দিয়ে দিব, সেখানে দেখতে পারবেন সফট কপিটাও। বিশাল একটা জাজমেন্ট, বাট আপনাদের সংগ্রহ থাকলে ভালো। তো এই তখন ওই মামলাটাতে একটা দুইটা এই প্রথম ইস্যুসটা হয় যে বাংলাদেশ সিভিল সার্ভিস জুডিশিয়াল নামে একটা ক্যাডার তৈরি করে সিভিল সার্ভিস রিঅর্গানাইজেশন অর্ডারের মাধ্যমে যে বিধানটা করা হয়েছে, এটা আলট্রা ভাইরাস টু দ্য কনস্টিটিউশন কিনা, সংবিধানের সাথে আলট্রা ভাইরাস কিনা। 2 নাম্বার হচ্ছে যে আরেকটা ইস্যুস ছিল যে ওই সময় সাবঅর্ডিনেট জুডিশিয়ারিতে বা ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে যে বিচারকরা দায়িত্ব পালন করেছেন, তারা প্রশাসনিক ট্রাইব্যুনাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের অধীনস্থ হবেন কিনা। কারণ প্রশাসনিক ট্রাইব্যুনাল হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন সুবিধা, তাদেরকে যদি বেআইনিভাবে কোনো বরখাস্ত করা হয়, এটার জন্য যে আদালতকে মামলা করতে হয় সেটা হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। আমরা পড়বো এই চ্যাপ্টারটা। তারা এটাকেও চ্যালেঞ্জ করছে যে না, আমরা প্রশাসনিক ট্রাইব্যুনালের অধীনে না। হাইকোর্ট এটাই বলেছিল, বাট অ্যাপিলেট ডিভিশন আবার বলে দিয়েছে যে না, তারা প্রশাসনিক ট্রাইব্যুনালের অধীনে। বাট আমাদের ওইটা কনসার্ন না। আমরা তাহলে দেখবো এই মামলাতে কি সিদ্ধান্ত হয়েছে। ওই মামলাতে এসে আমাদের কোর্ট বলল যে সংবিধান তৈরি করার যে একচ্ছত্র ক্ষমতা বা সংবিধান সংশোধনের যে 142 নম্বর আর্টিকেল অনুযায়ী একচ্ছত্র ক্ষমতা সংসদের, সেই ক্ষমতাটা আসলে অবারিত না, এটা সীমিত। সংসদ, কারণ এই ক্ষমতার উপরে আর্টিকেল 7-এ একটা সুরক্ষা আরোপ করা হয়েছে যে কনস্টিটিউশনে যে পাওয়ার দেওয়া হয়েছে, সেই পাওয়ারটা এমন ভাবে এক্সারসাইজ করা যাবে না যাতে কনস্টিটিউশনের বেসিক ফিচার গুলো পরিবর্তন হয়ে যায়। এবং ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি বা বিচার বিভাগের স্বাধীনতা হচ্ছে ওয়ান অফ দ্য বেসিক ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। প্রথমবারের মতো এই প্রমালগেশনটা এই জাজমেন্টের মাধ্যমে এসেছে যে দ্য ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এন্ড সেপারেশন অফ পাওয়ার্স আর বেসিক ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। যে বিচার বিভাগের স্বাধীনতা এবং ক্ষমতার পৃথকীকরণ হচ্ছে সংবিধানের বেসিক ফিচার, সংবিধানের মূল নীতি, এগুলো অপরিহার্য অংশ। কোর্ট বলছেন যে এই যে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সটা, যেটা দুইটা আর্টিকেলে বলা আছে, আর্টিকেল 94(4) এবং আর্টিকেল 116A। আপনারা 94(4)টা একটু দেখেন আর 116 এটা একটু দেখেন, ওখানে কি কি বলেছে। 94(4) আমরা যদি এই চ্যাপ্টার গুলো পড়বো, বাট এই দুইটা আর্টিকেলকে রিসোর্ট করেছে আমাদের বিচার এই মাজদার হোসেন কেসে অ্যাপিলেট ডিভিশন। দেখেন 94(4) নাম্বার, যদিও এই আর্টিকেল গুলোতে আপনার কিছুটা পরিবর্তন এসেছে, তো আমরা একটু একই সাথে পড়ে নিই আর্টিকেল গুলোতে কি লেখা আছে, তাহলে আমাদের আলোচনা এবং পুরো জিনিসগুলো কভার হয়ে যাবে। 94 নাম্বার ইয়েতে আমরা কি দেখি, 94 নম্বর আর্টিকেলে কি আছে? সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা সংক্রান্ত একটা বিধান আছে যে বাংলাদেশের একটা সুপ্রিম কোর্ট থাকবে, যেটার আবার দুইটা ভাগ হবে, একটা অ্যাপিলেট ডিভিশন, একটা হাইকোর্ট ডিভিশন। এই সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি থাকবেন, যাকে বলা হবে চিফ জাস্টিস অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রধান বিচারপতি। এবং সেই সুপ্রিম কোর্টের সাচ আদার মেম্বার্স থাকবেন, যারা হচ্ছে সাচ আদার নাম্বার অফ আদার জাজেস, অন্য বিচারক থাকবেন, যেটা রাষ্ট্রপতি যেভাবে প্রয়োজন মনে করেন তত সংখ্যক বিচারপতি থাকবেন। ঠিক আছে। 4 নম্বর আর্টিকেলে 94 নম্বর আর্টিকেলের সাব আর্টিকেল 4 এসে বলছে সাবজেক্ট টু দ্য প্রভিশনস অফ দিস কনস্টিটিউশন, যে এই কনস্টিটিউশনের বিধান সাপেক্ষে দ্য চিফ জাস্টিস এন্ড দ্য আদার জাজেস, যে প্রধান বিচারপতি এবং অন্য বিচারপতিরা, শ্যাল বি ইন্ডিপেন্ডেন্ট, তারা হবেন স্বাধীন, ইন দ্য এক্সারসাইজ অফ দ্য জুডিশিয়াল পাওয়ার্স, যে তারা হবেন
বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে বা বিচারিক ক্ষমতা চর্চার ক্ষেত্রে তারা শ্যাল বি ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। এখান থেকে দেখেন ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি না বলে বিচারকরা তাদের বিচারিক দায়িত্ব পালনকালে ইন্ডিপেন্ডেন্ট হবেন, এই কথাটা বলা হচ্ছে। এটাকে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির এসেন্স বলেই মাজদার হোসেন কেসে বলা হয়েছে। এটা তাহলে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে। কিন্তু আমরা যারা মামলা করেছিলেন মাজদার হোসেন মামলাটা, তারা কারা ছিলেন? সুপ্রিম কোর্টের জাজেস না, তারা হচ্ছেন সাবঅর্ডিনেট জুডিশিয়ারির বা অধীনস্থ আদালতগুলোতে কর্মরত বিচারক। অধীনস্থ আদালতগুলোতে কর্মরত বিচারকদের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্সের জন্য আর্টিকেল 116 ছিল, কিন্তু সেটা বিভিন্নবার কাটাছেঁড়া করে বিচারকদের ক্ষমতাকে কিছু, স্বাধীনতাকে কিছুটা কেড়ে নিয়ে একটা সান্ত্বনা পুরস্কার হিসেবে একটা আর্টিকেল যোগ করা হয়েছিল, 116 নম্বর আর্টিকেল। এটা যোগ করেছিলেন আপনার 2011 সালে, যদিও ফাইনাল যে ভার্সনটা আছে 116A আপনি 2011 সালে না 1975 সালে যে ফোর্থ ডিক্লারেশনের মাধ্যমে, ফোর্থ অ্যামেন্ডমেন্ট মাধ্যমে যে পাকশাল যেটা হয়েছে, সেই সংশোধনের মাধ্যমে এই আর্টিকেলটা এসেছিল, যেখানে বলা ছিল যে সংবিধানের বিধানগুলোর সাপেক্ষে অল পারসনস এমপ্লয়েড ইন দ্য জুডিশিয়াল সার্ভিস, যে বিচার কর্ম বিভাগে নিযুক্ত সকল ব্যক্তি কি হবেন, অল ম্যাজিস্ট্রেটস, এবং সকল ম্যাজিস্ট্রেট, এই ম্যাজিস্ট্রেট বলতে তখন বোঝানো হচ্ছিল কারা, ওই যে এক্সিকিউটিভ যারা ছিলেন, ডিসি হিসেবে যারা ম্যাজিস্ট্রেটের কাজ করতেন, বা আপনার তখনকার এক্সিকিউটিভ, তখনকার তাদেরকে জাস্ট ম্যাজিস্ট্রেটই ছিলেন, তারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলা হতো না। তো এই ম্যাজিস্ট্রেটকে বলেছেন শ্যাল বি ইন্ডিপেন্ডেন্ট ইন দ্য এক্সারসাইজ অফ দ্য জুডিশিয়াল ফাংশনস, যে তারা তাদের বিচারিক দায়িত্ব পালন করে তারা হবেন স্বাধীন। তো এইখানে কিন্তু আসলে 116 নম্বর আর্টিকেলে বিচারকদের এই যে নিয়োগ, পদোন্নতি, বদলি এই সংক্রান্ত ব্যাপারে ওই চতুর্থ সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতির একচ্ছত্র কর্তৃত্ব দিয়ে দেওয়া হয়েছিল। সেটা একদিকে বলে কন্ট্রাডিক্টরি একটা প্রভিশন 116 এসেছে। আমরা এগুলো জুডিশিয়ারি চ্যাপ্টার পড়ার সময় ডিটেলস জানবো। বাট এই দুইটা আর্টিকেলকে রিসার্চ করে মাজদার হোসেনের মামলাতে বলা হলো যে না, আমাদের কনস্টিটিউশনে সেপারেশন অফ জুডিশিয়ারি এবং ইন্ডিপেন্ডেন্স অফ, সেপারেশন অফ পাওয়ার এবং ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারিটা এনশ্রাইন্ড আছে। এটা আমাদের কনস্টিটিউশনের আপনার বেসিক ফিচার্স, পিলার্স অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, যদি পিলার শব্দটা এখানে বলা হয়, তখন মাজদার হোসেন বলছেন যে সংবিধানের 142 অনুচ্ছেদের মাধ্যমে যদি এই দুইটা আর্টিকেলকে যদি পরিবর্তন করা হয়, তা সত্ত্বেও সেই পরিবর্তন বা সংশোধন করার মাধ্যমে যে আইনগুলো প্রণয়ন করা হবে সেগুলো ভ্যালিড হবে না, বিকজ বলছে যে এগুলো যেহেতু বেসিক পিলার্স, সুতরাং এগুলো ক্যান নট বি ডেমলিশড, হুইটেল ডাউন অর কার্টেল অর ডিমিনিশড ইন এনি ম্যানার হোয়াটসোয়েভার, যে এই সমস্ত বিধানগুলোকে কোনোভাবেই বাদ দেওয়া, পরিবর্তন করা, নিয়ন্ত্রণ করা, সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া, কোনো কিছু করা যাবে না। এবং তারা বলছেন যে তাহলে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি কনস্টিটিউশনে যেটা আছে এটাকে নিশ্চিত করতে হবে কিভাবে, কারণ সিভিল সার্ভিসের মধ্যে তো এক্সিকিউটিভের অন্য সকল কাজের সাথে এটাকে মিলিয়ে দিয়েছে। তখন এই মাজদার হোসেনের কেসে জাজরা বললেন, এটা মূলত ওই যারা রিটটা করেছেন তাদেরই প্রস্তাবের প্রেক্ষিতে বিচারকরা এগুলোকে আরো প্রয়োজনীয়তা সাপেক্ষে পরিমার্জন করে বিভিন্ন বিধান দিয়েছেন। তারা বললেন যে জুডিশিয়াল সার্ভিসকে সিভিল সার্ভিস থেকে আলাদা করে ফেলতে হবে, সিভিল সার্ভিসের সাথে জুডিশিয়াল সার্ভিসকে মিলালে হবে না। জুডিশিয়াল সার্ভিস ইজ এ সার্ভিস অফ দ্য রিপাবলিক, এটা হচ্ছে প্রজাতন্ত্রের একটা কর্ম, কিন্তু নট সিভিল সার্ভিস, সার্ভিস অফ দ্য রিপাবলিক, প্রজাতন্ত্রের একটা কর্ম কিন্তু সিভিল সার্ভিস না। মানে ইংলিশের একটা গ্রামাটিক্যাল মিনিং তো ডিফারেন্ট তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যে বিচারকরা হচ্ছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত বা প্রজাতন্ত্রের দায়িত্ব পালনে আপনার দায়িত্বরত ব্যক্তি, কিন্তু তারা প্রজাতন্ত্রের গণকর্মচারীর মতো না, যে রাষ্ট্রের অন্য কর্মচারীদের যেভাবে একটা আপনার হায়ারার্কি থাকে, তাদের উপর কন্ট্রোল থাকে, এক্সিকিউটিভের ডমিনেন্স থাকে, এরকম না। ঠিক আছে, এখানে চমৎকার কিছু কথা বলা আছে, আপনারা এগুলো পড়লে মানে খুব অ্যাস্টনিশ হবেন, যে বিচারকদেরকে বলা হচ্ছে যে বিচারকরা আপনার রাষ্ট্রের নির্বাহী বিভাগের মতো, যে একটা এক্সিকিউটিভ আছে, একটা মিনিস্ট্রির অধীনে থাকে, তার উপরে মিনিস্টার থাকেন, এরকম না। বিচারকরা হচ্ছেন পার্লামেন্টের মেম্বারদের মতো। ঠিক আছে, যে এক্সিকিউটিভের ক্ষেত্রে একটা উপরে হচ্ছে মিনিস্টার, তারপরে হচ্ছে আপনার এই যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি। জুডিশিয়ারিকে এইভাবে কম্পেয়ার করলে হবে না, জুডিশিয়ারিকে তুলনা করতে হবে আপনার মন্ত্রী এবং সংসদের মেম্বারদের সাথে। ঠিক আছে,
সো এটা খুব অভিনব একটা জিনিস ছিল, যদিও আমি পার্সোনালি এটা আসলে এটা এন্ডোর্স করি না বা এটা বাই করি না। তো যাই হোক, এই কেসটা পুরোপুরি আপনাদেরকে পড়তে হবে, যদি পারেন, না পারলে আমি সামারিটা বলছি আপনাদেরকে। তো সেখানে কি বলল যে অ্যাপিলেট ডিভিশন ৫টা ডিরেকশন দিয়েছে, ঠিক আছে? মানে ১২টা ডিরেকশন দিয়েছে, ৫টা ক্যাটাগরি সেট করেছে যে জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স এনশিওর করার জন্য কি কি করতে হবে। এই মামলায় বললো যে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্সের জন্য মূলত 5 ক্যারেক্টারিস্টিক্স আছে, যে একটা দেশের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট কিনা, জাজেসরা ইন্ডিপেন্ডেন্ট ইন দেয়ার জুডিশিয়াল ফাংশনস কিনা, বা এটা নিশ্চিত করতে গেলে আমাদেরকে প্রথমত সিকিউরিটি অফ টেনিউর, যে কোনো বিচারকের চাকরি টাকরি বরখাস্ত করা যাবে না। সিকিউরিটি অফ টেনিউর, যে সে যে মেয়াদে আপনার বিচারক হিসেবে দায়িত্ব পালন করার জন্য নিযুক্ত হয়েছে, সেই পূর্ণ মেয়াদ সে দায়িত্ব পালন করবে, তার চাকরি কখনো কি করা যাবে না, কেড়ে নেওয়া যাবে না। যদি বিচারকদের চাকরি কেড়ে নেওয়ার বিধান আছে, এখনো চাইলে এক্সিকিউটিভ নিতে পারে। ২ নম্বর হচ্ছে ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট, ঠিক আছে? যে বিচারকদেরকে নিয়োগ করতে হবে একটা স্বচ্ছ প্রক্রিয়ায়। আমি সামারিলি বলছি এগুলো, বাট ওখানে অনেক লম্বা কথা বলা আছে। ট্রান্সপারেন্ট বা ট্রান্সপারেন্সি ইন রিক্রুটমেন্ট বা ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট, ঠিক আছে? ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট, ওইখানে আপনার নাম্বারিং করে বলা হয় নাই, বাট পুরো টেক্সট গুলো পড়লে এটা পাওয়া যায়। ৩ নাম্বার হচ্ছে আপনার সিকিউরিটি অফ ইমলিউমেন্টস। এইটা কি জিনিস? সেটা হচ্ছে এই যে তার বিচারকদের সুযোগ সুবিধার নিশ্চয়তা, ঠিক আছে? সিকিউরিটি অফ ইমলিউমেন্টস বা আপনার বেনিফিটস, যেটা রেমুনারেশনটা, এইটা নিশ্চয়তা দিতে হবে। তারপর হচ্ছে ইনস্টিটিউশনাল ফাংশন বা ইন্ডিপেন্ডেন্স, যে বিচারকরা যে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করেন এইগুলোর হচ্ছে ইনস্টিটিউশনাল ফাংশন বা ইন্ডিপেন্ডেন্স থাকতে হবে, অর্থাৎ সেখানে কোনো ইন্টারফেয়ার করা যাবে না, যে এই ডিসিশন এইভাবে দাও, ওই সিদ্ধান্ত এইভাবে নিতে হবে, এরকম কোনো আউটসাইড থেকে কোনো ইন্টারফেয়ার, কোনো ইঙ্গিত, কোনো প্রত্যাশা বিচারকদের উপর করা যাবে না। সে যে ডিসিশন নেবে ইজ অ্যাবসলিউটলি হিজ ওন ডিসক্রিশন। তাহলে ৪ নম্বরটা কি জিনিস? যে ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্স, আমি খুব দ্রুত লিখছি। আর ৫ নাম্বারটা কি হতে পারে, কোনো আইডিয়া আছে? ফাইনান্সিয়াল অটোনমি, যে বিচার বিভাগ এবং বিচারক, আদালত এবং সমগ্র বিচারিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে মানে পর্যাপ্ত পরিমাণ কি থাকতে হবে, অর্থ সহায়তা থাকতে হবে, যে তারা তার প্রতিষ্ঠান পরিচালনার জন্য যাতে করে ন্যূনতম স্কেয়ারসিটি অফ মানি বা রিসোর্স না থাকে, যে যতগুলো বিচারকের পদ সৃষ্টি করা প্রয়োজন তাৎক্ষণিকভাবে যাতে করা যায়, বিচারকদের গাড়ি থেকে শুরু করে অন্য সমস্ত কিছু ব্যক্তিগত সুবিধা, প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত মডার্ন টেকনোলজিস, লজিস্টিক্যাল সাপোর্ট, এই সবগুলোর জন্য সামারিলি বলা হচ্ছে ফাইনান্সিয়াল অটোনমি, ঠিক আছে? ফাইনান্সিয়াল অটোনমি মানে আপনার অবাধ কি থাকতে হবে, অর্থের বরাদ্দ থাকতে হবে, অর্থের প্রবাহ থাকতে হবে। এই হচ্ছে ৫টা কি ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ইনানসিয়েটেড ইন দ্য মাজদার হোসেন কেস। এই ৫টা ক্যারেক্টারিস্টিক্স এর মাধ্যমে আমরা মেজার করব যে বাংলাদেশের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট কি না, বা আমরা ভবিষ্যতে যদি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির জন্য কোনো পলিসি দিতে চাই, তাহলে এই পলিসির আপনার কি থাকতে হবে, পারপাস থাকতে হবে এই ৫টাতে কি নিয়ে আসা, এডিশন করা এই ৫টা জিনিসের জন্য। এবং এই ৫টা ক্যারেক্টারিস্টিক্স যাতে বাংলাদেশের জুডিশিয়ারি থাকে, সেই কারণে কোর্ট ১২টা ডিরেকশন দিয়েছেন, 12 স্পেসিফিক ডিরেকশন, ১২টা ক্যাটাগরিক্যাল, ১২টা নির্দেশনা দিয়েছে নির্বাহী বিভাগকে বা রাষ্ট্রকে যে কি কি করতে হবে। তো ১২টা প্রিলিমিনারির জন্য নাম্বারটা শিখে রাখেন। ১২টার মধ্যে অনেক কিছুই আছে, যেগুলো যেমন একটা হচ্ছে জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন করতে হবে। পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যেভাবে আপনার প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে রিক্রুট করা হয়, বলা হচ্ছে যে না, এখন থেকে আলাদা একটা জুডিশিয়াল সার্ভিস কমিশন হবে, এবং বিচারকদের বেতন ভাতাদি সংক্রান্ত ব্যাপারে আলাদা একটা পৃথক পে কমিশন, জুডিশিয়াল পে কমিশন, জুডিশিয়াল সার্ভিস কমিশন জেএসসি, জুডিশিয়াল পে কমিশন জেপিসি, ২টা প্রতিষ্ঠান তৈরি করার জন্য সেখানে নির্দেশনা ছিল। তারপরে ছিল যে এই বিচারকরা যেহেতু এখন থেকে আপনার বিসিএস ক্যাডার থেকে পৃথক হয়ে যাবেন, তাদের পরিচালনা, তাদের রিক্রুটমেন্ট, তাদের বদলি, তাদের পদোন্নতি, তাদের নির্দেশনা ছিল, ঠিক আছে? তারপর সেখানে এসে এই তারা বললেন যে এই
কি আমাকে দেখতে পাচ্ছিলেন না, শুনতে পাচ্ছিলেন না নাকি? না স্যার, শোনা যায়নি স্যার। না স্যার, শোনা যাচ্ছিল না। আচ্ছা আচ্ছা, তো এই যে পে কমিশন, জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন করতে হবে, বিচারকদের পরিচালনা সংক্রান্ত 4টা বিধি প্রণয়ন করতে হবে, এই বিধিগুলোর কথা বলা হয়েছে। তারপরে বলা হলো যে জুডিশিয়ারিকে এইভাবে অন্য ক্যাডারের সাথে মিলিয়ে নিয়ে সিভিল সার্ভিস রিঅর্গানাইজেশন অর্ডার যেটা করা হয়েছে সেটা হচ্ছে আনকনস্টিটিউশনাল। তারা বলছেন যে জুডিশিয়ারির যে ফাংশন, যেটা জুডিশিয়াল সার্ভিস ইজ এ সার্ভিস অফ দ্য রিপাবলিক, এটা অবশ্যই গণ আপনার সরকারের না, বরং একটা সার্ভিস অফ দ্য রিপাবলিক, আপনার রিপাবলিক বা প্রজাতন্ত্রের একটা কর্ম, বাট এটা হচ্ছে ফাংশনালি অ্যান্ড স্ট্রাকচারালি ডিস্টিংক্ট অ্যান্ড সেপারেট সার্ভিস ফ্রম দ্য সিভিল সার্ভিস। যেটা হচ্ছে তার কার্যকারিতার দিক থেকে এবং গাঠনিক দিক থেকে এটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার অন্যান্য কাজের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র বা পৃথক। ঠিক আছে, এবং বলা হচ্ছে যে দিস জুডিশিয়াল সার্ভিস ক্যান নট বি প্লেসড অন পার অন এনি অ্যাকাউন্ট এন্ড ইট ক্যান নট বি অ্যামালগামেটেড, অ্যাবলিশ, রিপ্লেস, মিক্সড আপ এন্ড টাইড টুগেদার উইথ সিভিল এক্সিকিউটিভ এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। যে এটাকে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ বা এক্সিকিউটিভ সার্ভিসের সাথে কোনোভাবেই অ্যামালগামেট করা, পরিবর্তন করা, মিক্স করা, সংমিশ্রণ করা, এগুলো কোনো কিছুই করা যাবে না, এগুলো সম্পূর্ণ পৃথক। ঠিক আছে, এইখান থেকে তারা বললেন যে হাইকোর্ট ডিভিশন যে জাজমেন্টটা দিয়েছিল সেটাকে কিছুটা চেঞ্জ করেছে, বাট আমরা এই কয়েকটা লাইনকে অবশ্যই মনে রাখবো যে জুডিশিয়াল সার্ভিস ক্যান নট বি কনসিডার্ড অন পার অর ক্যান নট বি প্লেসড উইথ আদার সার্ভিসেস। এই লাইনটাকে ডেফিনেটলি মনে রাখতে হবে। যে 12টা নির্দেশনা দিয়েছিল জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য, 5টা যে ক্রাইটেরিয়া সেট করেছিল, এগুলো আমরা একদম মুখস্থ করে ফেলবো। আর্টিকেল 94(4), আর্টিকেল 116A টাকে রিলেট করা হয়েছে এখানে। এই দুইটা আর্টিকেল আমরা ভালো করে দেখব, এবং আপনার যারা রিড করেছিলেন তারা বলেছিলেন আর্টিকেল 27 এবং 29 যে সুযোগের সমতা, যেটা 27 নম্বর ধারা আছে, তো 27 নম্বর অনুচ্ছেদে এইখানে বিচারকদের সুযোগের সমতা নিশ্চিত করা হয় না, বিচারকদের প্রতি বৈষম্য করা হয়েছে, এটা সেখানে বলা হয়েছিল। সো পুরো জাজমেন্টটা আপনার রিট পিটিশনার, তারপর হচ্ছে রেসপন্ডেন্ট হিসেবে গভর্নমেন্ট যারা ছিল, আবার গভর্নমেন্ট এটাকে অ্যাপিল করেছে, এই কারণে প্রথমে গভর্নমেন্টের নাম সেক্রেটারি অফ ফাইন্যান্স এবং দ্য অ্যাপিলেন্ট, তারপর হচ্ছে অ্যাপিলের ক্ষেত্রে রেসপন্ডেন্টদের যে আর্গুমেন্ট গুলো পড়লে আমাদের পুরো কনসেপ্টটা মাথায় আসবে। বাট এত লম্বা জাজমেন্ট আসলে আপনারা পড়তে পারবেন কিনা, চেষ্টা করবেন প্রিন্ট নিয়ে নেওয়ার, বাজার থেকে প্রিন্ট নিয়ে রেখে দিবেন, মাঝে মধ্যে 2-1 পৃষ্ঠা উল্টিয়ে পড়বেন। ঠিক আছে, সো আমরা যদি সেপারেশন অফ পাওয়ার নিয়ে কোনো কেস আসে বা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি নিয়ে, তাহলে এই জাজমেন্টটা আমাদের হচ্ছে একেবারেই এসেনশিয়াল, আপনাকে এটা রেফার করতেই হবে। এটা রেফার না করে যদি আনসার করেন তাহলে এটা হচ্ছে ইনকমপ্লিট একটা আনসার। ঠিক আছে, যদি এই মামলাটা নিয়ে ক্রিটিসিজম আছে যে বিচার বিভাগ তার নিজের ইন্ডিপেন্ডেন্সের জন্য এক্সিকিউটিভকে ডিরেকশন দিচ্ছে যে রুল ফ্রেম করতে হবে, জুডিশিয়াল সার্ভিসকে সেপারেট করতে হবে, এইটা বিচার বিভাগের তার যে বিচারিক ক্ষমতা সেটার একটা ব্রিচ হয়ে গেছে, সে ট্রান্সগ্রেস করেছে তার ক্ষমতার লিমিটটা। এটাকে বলা হয় আপনার জুডিশিয়াল লেজিসলেশন। যে বিচার আদালত বা বিচার বিভাগ যখন কোন আইন প্রণয়ন করতে হবে বা কোন একটা পলিসি বাস্তবায়নের জন্য কোন কোন রুল মেক করতে হবে এরকম ডিরেকশন দেয়, সেটাকে আবার কেউ কেউ বলেন যে এটা বিচার বিভাগ করতে পারে না, এটা জুডিশিয়ারি পারে না। জুডিশিয়ারি জাস্ট বলতে পারে যে একটা আইন আনকনস্টিটিউশনাল অর আনলফুল, কিন্তু ফিউচার বা প্রোগ্রেসিভ কোন ল মেকিং এর জন্য জুডিশিয়ারি পার্লামেন্টকে ডিকটেট করতে পারে না, এটা কেউ কেউ বলে থাকেন। ঠিক আছে, যে এটা যদি করে থাকে তাহলে এটা জুডিশিয়াল লেজিসলেশন বা বিচারিক আইন প্রণয়নের মতো হয়ে যায়। তো সেই সেন্সে মাজদার হোসেনের মামলাতেও এই বিচারিক আইন প্রণয়নের একটা ভূমিকা আছে, কিন্তু আসলে এটা নিয়েও এই ক্রিটিসিজমের পাল্টা রিপ্লাই আছে। এটা আপনাদের এত ক্রিটিক্যাল প্রশ্ন আমার মনে হয় না রিটেনে আসবে, বাট ভাইভাতে কখনো কোনো প্রশ্ন করতে পারে যে আচ্ছা, মাজদার হোসেন কেসে যে পার্লামেন্টকে বলে দিল যে আইন করতে হবে, রাষ্ট্রপতি বা এক্সিকিউটিভ অর্গানকে রুল করার জন্য কথা বলছে, এটা কি ক্ষমতা বাংলাদেশের কনস্টিটিউশন আমাদের জুডিশিয়ারিকে দিয়েছে কিনা? কারণ কনস্টিটিউশন তো জুডিশিয়াল রিভিউ এর মাধ্যমে একটা লকে আনকনস্টিটিউশনাল বা আলট্রাভাইরাস বলার ক্ষমতা দিয়েছে, বাট সে তো এখানে আইন করার জন্য নির্দেশনা দিচ্ছে। তো এইটার এগেইনস্টে আপনারা একটা রেসপন্স লিখে রাখতে পারেন। ঠিক আছে, কেস নাম্বারটাকে আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি। হ্যাঁ, একটু দাঁড়ান দেখি।
হ্যাঁ, মাজদার হোসেনের মামলায় এই প্রশ্নটা গভর্নমেন্ট তুলেছিল যে আপনার হাইকোর্ট যখন বলছে যে আইন প্রণয়ন করতে হবে, রুল মেকিং করতে হবে, এটা তো হাইকোর্টের ক্ষমতা নাই, তখন অ্যাপিলেট ডিভিশন মাজদার হোসেন মামলাতেই বলেছিল যে এটা সত্যি যে জুডিশিয়ারি ক্যান নট লেজিসলেট, যে বিচার বিভাগ আইন প্রণয়ন করতে পারে না, জুডিশিয়ারি আইন প্রণয়নের কোনো ক্ষমতা নাই, ঠিক আছে। The judiciary cannot give direction to parliament to make laws or to the president to make rule. যে বিচার বিভাগ পার্লামেন্টকে বলতে পারে না যে এই বিষয়ে আইন করতে হবে, বা রাষ্ট্রপতিকে বলতে পারে না এই বিষয়ে বিধি প্রণয়ন করতে হবে, and the executive to make rule, but judiciary who is within its jurisdiction, যে বিচার বিভাগের অবশ্যই এখতিয়ার আছে, within its jurisdiction, তার এখতিয়ারের মধ্যে এটা পড়ে, to bring back parliament and the executive from constitutional derailment, যে পার্লামেন্ট কিংবা নির্বাহী বিভাগ যদি কনস্টিটিউশনের কোন একটা বিধানের লঙ্ঘন করে অগ্রসর হওয়া হয়, তখন এই যে ডিরেইলমেন্ট হয়ে যাচ্ছে, লাইনচ্যুত হয়ে যাচ্ছে, এই লাইনচ্যুতি প্রতিহত করার জন্য গিভ নেসেসারি ডিরেকশন টু ফলো the constitutional course by making or amending rules or laws. দেখেন কি চমৎকার একটা কথা বলছে মাজদার হোসেনের মামলাতে, মানে এই রায়, যে হ্যাঁ এটা সত্যি যে বিচার বিভাগ সংসদকে কিংবা রাষ্ট্রপতিকে আইন কিংবা কোনো বিধি প্রণয়নের জন্য নির্দেশ করতে পারে না, কিন্তু সংসদ কিংবা এক্সিকিউটিভ নির্বাহী বিভাগ বা রাষ্ট্রপতি যখন সংবিধান চ্যুতি ঘটান, সংবিধানের ব্যত্যয় করেন, তখন তাকে সংবিধানের আওতার মধ্যে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় যে আইন বা বিধিগুলো প্রণয়ন করা দরকার, সেই মর্মে নির্দেশনা দিতে পারেন বা পরামর্শ দিতে পারেন। তাহলে বুঝতে পারছেন বিষয়টা, সরাসরি পার্লামেন্টকে বলতে পারবো না যে এই বাংলাদেশে 10 জন জনগণকে বা বাংলাদেশের প্রত্যেক জনগণকে মাসে 10 লাখ টাকা করে এখন থেকে ভাতা দিতে হবে, এটা বলার কর্তৃত্ব আমার নাই এজ এ জুডিশিয়ারি। বাট যখন আমি দেখবো যে সংবিধানের একটা বিধানকে লঙ্ঘন করে আপনি একদিকে যাচ্ছেন, আপনাকে তখন মূল লাইনে ফেরত তোলার জন্য বা মূল লাইনে উত্তোলন করার জন্য যে সমস্ত আইনগুলো আপনার প্রণয়ন করা উচিত ছিল কিন্তু আপনি করেন নাই, সেটার জন্য আমি তখন আপনাকে কি করতে পারবো, নেসেসারি ডিরেকশন দিতে পারবো। অর্থাৎ আউট অফ নো হোয়ার জুডিশিয়ারি ক্যান নট ডিকটেট or judiciary cannot prescribe any rule or law making by parliament or executive, but পার্লামেন্ট আর এক্সিকিউটিভ যখন কনস্টিটিউশনকে ট্রান্সগ্রেস করে, কনস্টিটিউশনকে যখন ভায়োলেট করে, তখন এই ভায়োলেশনের ইফেক্টটাকে দূর করে কনস্টিটিউশনাল কোর্সটা যাতে পার্লামেন্ট এবং এক্সিকিউটিভ ফলো করে, সেটার জন্য যে প্রয়োজনীয় আইনগুলো তৈরি করা তার দরকার, সেটার নির্দেশনা আমি ঠিকই দিতে পারবো। এই কারণে আমি আপনাদেরকে প্রায় একটা কথা বলি যে মানে আইন মানে ভালো আইনজীবী কিংবা ভালো বিচারক হতে গেলে কেবল আপনার বোধ শক্তি যথেষ্ট না, আপনার বোধটাকে আপনার সিদ্ধান্তের সমর্থনে যথেষ্টভাবে প্রকাশ করার ভাষাগত দক্ষতা দরকার। এই জিনিসগুলো তখনই আসলে হয় যখন বিস্তর পড়াশোনা এবং বিস্তর ভাবনা আমরা চর্চা করব। দেখেন, আপনি মেনে নিচ্ছি আমি লজিকটা যে আমি আসলে আপনাকে আইন প্রণয়নের জন্য নির্দেশ করতে পারি না, কিন্তু সংবিধানকে লঙ্ঘন করেছেন যখন, সেই লঙ্ঘন থেকে ফিরে এসে সংবিধানকে সুরক্ষিত রাখার জন্য আপনার যা করা দরকার, সেটার জন্য আবার আপনাকে আইন প্রণয়নের নির্দেশনা আমি দিতে পারবো। অর্থাৎ এখানে আমি আইন প্রণয়নের জন্য বলছি না, আপনার সাংবিধানিক দায়িত্ব পালন করার কথাটা স্মরণ করিয়ে দিচ্ছি। বুঝেছেন? এই প্রশ্নটা ক্রিটিক্যাল, এই প্রশ্নটা আসতে পারে রিটেনে বা ভাইভাতে কখনো, এবং এটা মানে এই যে সেপারেশন অফ পাওয়ারের প্রশ্নের সাথে এই সেপারেশন অফ পাওয়ারের থিওরির সাথে এটা জড়িত, যে সেপারেশন অফ পাওয়ার মানে তো পার্লামেন্ট আসলে পার্লামেন্টকে কখনো জুডিশিয়ারি ডিকটেট করতে পারবে না আইন প্রণয়নের জন্য, তাহলে কখন পার্লামেন্টকে আইন জুডিশিয়ারি বলতে পারে যে আপনাকে এই আইন করতে হবে, ইন হোয়াট কেসেস, বা পারলে এটার সীমা কতটুকু? সীমাটা একটাই, যে কনস্টিটিউশনকে যদি ভায়োলেট করে পার্লামেন্ট কিংবা আপনার এক্সিকিউটিভ, সেই ভায়োলেশনের ইফেক্টটাকে দূর করার জন্য তাকে মূল পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য যে আইনগুলো করা দরকার, সেটা আবার ঠিকই জুডিশিয়ারি নির্দেশ করতে হবে। এটা কেন পারে? বিকজ আদারওয়াইজ আমি জাস্ট আনকনস্টিটিউশনাল বলে দিলাম, কিন্তু পার্লামেন্ট কোনো ল মেক করলো না। এই আনকনস্টিটিউশনাল যে আইনটা করেছে অথবা যে রুলটা করেছে, পলিসিটা নিয়েছে, বা যে ফাংশনটা সে ক্যারি আউট করছে, সেটা আনকনস্টিটিউশনাল বলে দিলাম, বাট সে সেটা স্টপও করলো না, এটা এটা থেকে সরে আসার জন্য কোনো আইনও করলো না, তাহলে আমার আনকনস্টিটিউশনাল বলার আসলে তো কোনো বেনিফিট নাই, তাই না? তো সেই কারণে কিছু কিছু ক্ষেত্রে পার্লামেন্টকে বলতে পারে জুডিশিয়ারি। কয়টা বাজে বলেন তো? 11:15। 11টা। হুম।
কোনো প্রশ্ন আছে? স্যার সালাম আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বল। স্যার স্যার আমি কালকে এই কোর্সে এনরোল হয়েছি স্যার। এর আগে বিগত ক্লাসগুলো স্যার আমার করা হয় নাই, তো ওগুলো রেকর্ডও যেহেতু নেই স্যার, কতটুকু করা হয়েছে এটা যদি আমাকে একটা নির্দেশনা দেওয়া হয়। আপনাকে বলা আমি হয় নাই? বলা হয় নাই? না স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি জানিয়ে দিব আপনাকে। আজকের ক্লাসটা কেমন লেগেছে বলেন, জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ভালোই। জেনুইনলি বলেন। হুম? আপনার কোনো প্রত্যাশা, কোনো ক্রিটিসিজম থাকলে সেটা বলুন, যেহেতু আপনি প্রথমবারের মতো ভুল করেছেন। না স্যার, আমার আলহামদুলিল্লাহ স্যার, আপনি ব্যাখ্যা করে যেভাবে বুঝেছেন এটা ভালোই লাগছে, এবং আমি খাতা নিয়ে আমি নোট করতেছিলাম এটা জিনিসটা। আচ্ছা, তার মাজদার হোসেন মামলার কেসটা কি আপনাদের কাছে আছে? এটা না ভাইয়া। না আমি স্যার। এখনই দিয়ে দিই, নাহলে আবার ব্যস্ত হয়ে যাব। আমার হাতে কাজ থাকে প্রচুর, মানে আমি চিন্তা করতে পারবেন না যে একসাথে কোথায়। এই যে এখন ক্লাস শেষ করে আমি হসপিটালে যাব, ঠিক আছে? মাজদার হোসেন, সেক্রেটারি, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। স্যার আমি কি নক করবো ওইটার জন্য? হ্যাঁ ওই বিগত ইনফরমেশন গুলোর জন্য কি নক দিব হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, আমি যদি মিস করি তাহলে আমাকে একটু টেক্সট করি। আচ্ছা স্যার, আচ্ছা। কত ছিল? ডিএলআর 52 নাম্বার, তাই না? 52 ডিএলআর, অ্যাপিলেট ডিভিশন 82, তাই তো? ডিএলআর গেল কই? জি ভাইয়া। 52 2000, 52। স্যার, হ্যাঁ, বলেন। আফতাবউদ্দিন কেসে তাহলে বললো যে সেপারেশন অফ পাওয়ারটা পসিবলও না, ডিজায়ারেবলও না হ্যাঁ, লাস্টে। মানে ডিজায়ারেবল না, এটা একটু বুঝিলেন, পসিবল না তো বুঝলাম। ডিজায়ারেবল মানে এটা আমাদের ডিজায়ার মানে কি? বাসনা, কামনা, প্রত্যাশা, যেটা আমাদের সেপারেশন অফ পাওয়ার এটা বলে নাই, অ্যাবসলিউট সেপারেশন অফ পাওয়ার আর কি। একদম চূড়ান্ত ভাবে ক্ষমতার পৃথকীকরণ, যেটা কোন ক্ষমতার পৃথকীকরণে যে 3টা ক্রাইটেরিয়া আমরা সেট করেছি, যে প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা দায়িত্ব থাকবে, সে তার দায়িত্ব পালন করতে স্বাধীন হবে, এবং এক স্বাধীনতায় আরেক পক্ষ হস্তক্ষেপ করবে না। আবার এসে বলছে একজন তার স্বাধীনতার যাতে অপব্যবহার না করে সেটার জন্য আবার একটা চেক এন্ড ব্যালেন্স থাকবে। এই 3টাকে ভারসাম্যপূর্ণ ভাবে একটা পরিস্থিতি সৃষ্টি করা বলছে যে এখানে এটা সম্ভব না। স্যার আমি শারাফাত বলছিলাম। আমার ছোট্ট একটা কোশ্চেন, যে মাজদার হোসেন যে কেসের মধ্যে স্যার 12টা নির্দেশনা আছে। যদি প্রশ্ন আসে জুডিশিয়ারি এমসিকিউতে বা রিটেনে, যে এরকম প্রশ্নটা আসতেছে যে রেশিও ডিসাইডেন্ডি আর অবিটার ডিকটাম নিয়ে, তো এই যে 12টা নির্দেশনা, এটা কি মানে বিচারকরা অবিটার ডিকটাম হিসেবে বলেছেন নাকি এটাই রেশিও? এটা একটা। আর আরেকটা দ্বিতীয় প্রশ্ন, এটা আপনার কাছে মূল্যায়নমূলক, যে আপনি তো স্যার বেশ কিছুদিন সার্ভিসে আছেন, তো অনেকে অনেক রকম মতামত দেয় যে এই রায়টা আসলে কার্যকর কিছুই হয় নাই বা অনেকটুকু হওয়ার বাকি। মানে এই রায়টা বাংলাদেশের বিচার বিভাগ পৃথকীকরণে কতটুকু ইমপ্লিমেন্টেশন হয়েছে? থ্যাংক ইউ স্যার, প্রশ্ন এগুলাই। মোর দেন 50% হয়ে গেছে, কারণ এর আগে তো আসলে বিচারকরা ম্যাজিস্ট্রেসি করতেই পারতো না, বুঝছেন? এই মাজদার হোসেন কেসের মানে 2007-এর আগে এটা, এই রায়টা আবার বাস্তবায়ন হচ্ছে 2007-এ, যখন কেয়ারটেকার গভর্নমেন্ট এসেছে তখন। এর আগ পর্যন্ত কোনো সরকার এটার আলোকে বাস্তবায়ন করে নাই। তো এর এখন এই যে আপনারা যে ম্যাজিস্ট্রেসি, যেটার দ্বারা আপনারা খুব ফ্যাসিনেটেড, যে বিচারক হিসেবে আপনি ম্যাজিস্ট্রেসি করবেন, ক্রিমিনাল কেসের কগনিজেন্স নেবেন, যে প্রথমবারের মতো মামলাটা আপনার কোর্টে আসবে, আপনার অফিসে আসবে, আপনি সেটার আমলে নিবেন, তারপর ইনিশিয়াল ট্রায়ালের জন্য মামলাটা প্রস্তুত করবে, এবং দেন হচ্ছে সেশন কোর্টে সেটার বিচার হবে। এই পুরো কাজটা না আসলে তখন অ্যাডমিন ক্যাডাররা করতো, ঠিক আছে? ম্যাজিস্ট্রেসি বলতে কিছু ছিলই না, মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি বলতে কিছু ছিল না। এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যেগুলো, এগুলো 2007-এর পরে তৈরি হয়েছে। সো এইটা একটা বড় অ্যাচিভমেন্ট, যে এর আগ পর্যন্ত বিচারকরা শুধু সিভিল সাইডটা দেখতো, আর সেশন জাজ হওয়ার পরে মামলাগুলোর ফাইনাল ট্রায়ালটা কখনো কখনো বিচারকরা করতো আর কি, ঠিক আছে? সো ম্যাজিস্ট্রেসিটা কমপ্লিটলি সেপারেটেড হওয়া, এখনো যদিও কমপ্লিটলি সেপারেটেড হয় না, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির একটা ছোট অংশ রয়ে গেছে তাদের কাছে। বাট সেটা নিয়ে আবার একটা প্রশ্ন আছে যে এটা আসলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসিটা নামের ক্ষেত্রে হয়তো ম্যাজিস্ট্রেসি, বাট ইটস নট এ ম্যাজিস্ট্রেসি, এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মানে ফাংশন। অনেকে খুব আহ, অতি অতি উৎসাহী থাকেন যে নির্বাহী বিভাগের হাতে কোনো ধরনের
বিচারিক প্রকৃতির কোনো কাজই থাকা উচিত না, বাট এটা আসলে পুরোপুরি সত্য না সবসময়, কারণ বিচারকরা মাঠে ঘাটে ফিল্ডে যাওয়া পসিবল হয় না। নির্বাহী বিভাগ যেটা করে এটা আসলে বিচার কাজ না, এটা হচ্ছে প্রতিরোধমূলক কাজ। বিচার হচ্ছে অপরাধ সংগঠনের পরে অপরাধের জন্য দোষ নির্ধারণ করা এবং দোষী সাব্যস্ত করে শাস্তিটা প্রদান করা হচ্ছে মূলত বিচারিক কাজ ক্রিমিনালের জন্য। আর নির্বাহী বিভাগ যেটা করে যে একটা অপরাধ সংগঠন থেকে প্রতিহত করা বা তাৎক্ষণিক অভিযোগ অনুযোগ গুলো উত্থাপন করি। সো এই কেসটাকে কমপ্লিটলি ডিসরিগার্ড করা যে এটার কোনো অ্যাচিভমেন্ট নাই বা এটা দ্বারা আমরা কিছুই অর্জন করতে পারিনি বা পারবো না, এটা বলা মনে হয় উচিত হবে না। বুঝতে পারছেন? স্যার 12টা ডিরেকশন রেশিও ডিসাইডেন্ড ইন অরবিটার ডিকটাম। আর রেশিও ডিসাইডেন্ড এর অরবিটার দিকটা না, 12টার ডিরেকশন হচ্ছে ইটস ডিরেকশন, বা রেশিও ডিসাইডেন্ড এর অরবিটার দিকটা কমপ্লিটলি ভিন্ন জিনিস। ঠিক আছে, আমি চেষ্টা করবো রেশিও ডিসাইডেন্ড এবং অরবিটার দিকটার উপর আপনাদের একটা ক্লাস নেওয়ার, যদি এটা কনস্টিটিউশনের বিষয় না, এটা জুরিসপ্রুডেন্সের আলোচনা, যে রেশিও ডিসাইডেন্ড বলতে আসলে কি বোঝায় আর অরবিটার দিকটা ওটা ডিফারেন্ট জিনিস। এই ডিরেকশনকে 12টা ডিরেকশনকে এটা হচ্ছে ডিসিশন, কোর্ট ডিসিশন দিয়েছে, ডিরেকশন দিয়েছে, কিন্তু এই ডিরেকশন গুলো রেশিও ডিসাইডেন্ডে আসলে ভিন্ন জিনিস। যে আর একটা মামলার ফ্যাক্টিং ইস্যু বা বিচার্য বিষয়ের ব্যাপারে আদালত যে রেশন বা যুক্তিটার উপর নির্ভর করে সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য, সেটা হচ্ছে রেশিও ডিসিডেন্ডি। আর পরিপার্শ্বিক আলোচনা হিসেবে যখন একটা মূল সিদ্ধান্তের প্রসঙ্গক্রমে যখন কিছু অবজারভেশন আকারে কিছু প্রিন্সিপাল, কিছু সাজেশনস, কিছু আপনার ধরেন ডিকটেশন কোড দিয়ে থাকে, সেগুলো হচ্ছে অবিটার ডিকটা। ঠিক আছে, সো বাট এই দুটার মধ্যে খুব সাটল ডিফারেন্স আছে এবং ইন্ট্রিকেসি আছে। এই আলোচনাটার জন্য একটা সেপারেট ক্লাসই দরকার। ঠিক আছে, অন ফুল প্রিপারেশন। আচ্ছা, দেখি আমি এটা আপনাদেরকে ইয়ে করতে পারি। বলেন, কনস্টিটিউশনের আজকেরটা আমাদের কত নাম্বার ক্লাস ধরা যায়? কত নম্বর ক্লাস এটা? স্যার আমি তো জানি না, এটা আমার প্রথম ক্লাস তো। অন্যদেরকে জিজ্ঞেস করছি, বাকিরা বলেন তো একটু কত নম্বর ক্লাস? স্যার 6 বা 7 এমনই হবে। আচ্ছা, 7 নাম্বার ক্লাস। 7 নম্বর। আরো যাবে মনে হয় স্যার, না এখনো তো মানে অনেকটা বাকি আছে না? আমি কি লাস্ট মোমেন্টে আসছি অনেক নাকি? বাকি আছে, অনেক বাকি আছে। আচ্ছা আচ্ছা, আমি আপনাদেরকে পাঠাচ্ছি। আমি এখান থেকে সেভ করে দিতে পারছি না কেন দেখি পিডিএফ থেকে। এটা পিডিএফ আকারে সেভ হওয়ার কথা, কিন্তু হচ্ছে না কেন।